ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস গেট নলেজ। সবাইকে আমার ইউটিউবের ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা একজন গ্রেট সাইকোলজিস্ট জিন পিয়াজেটের থিওরি নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম লেভ ভাইগোস্কির থিওরি নিয়ে। লেভ ভাইগোস্কির সোশিও কালচারাল থিওরি আমরা এক্সপ্লেনের সাথে আলোচনা করেছিলাম এবং সাথে দেখেছিলাম কিভাবে এক্সামের মধ্যে কোয়েশন আসতে পারে এবং কিভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারের মধ্যে কোয়েশন এসেছিল। তো আজকে আমরা একজন গ্রেট সাইকোলজিস্ট ওনার সম্বন্ধে জানবো কিছুটা পয়েন্ট। তারপর আমরা ওনার যে থিওরি দিয়েছেন সাইকোলজির মধ্যে কিভাবে শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয় এই থিওরি আমরা জানবো এবং এক্সপ্লেনের সাথে সাথে কিভাবে এক্সামে কোয়েশন আসতে পারে এবং এসেছিল তা নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার ক্লাসের মধ্যে নতুন এসে থাকেন তাহলে আপনাকে বলবো, যদি আপনি থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের ক্যান্ডিডেট হয়ে থাকেন অর্থাৎ আসাম ডায়েরি রিক্রুটমেন্টের, তাহলে আসাম ডায়েরি রিক্রুটমেন্টের ক্লাস চলছে আমার এই চ্যানেলের মধ্যে। অলরেডি 7-8টি ক্লাস হয়ে গিয়েছে। আপনি প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন এবং এক্সামের পূর্বে সিলেবাস কভার করা হবে। যেহেতু 7 জুলাইয়ের মধ্যে সিটেটের এক্সাম রয়েছে, তাই সিটেটের ক্লাসের মধ্যে একটু প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। সিটেটের সিডিপি এবং ইভিএস 7 জুলাইয়ের মধ্যে কভার করার চেষ্টা করব, আর যদি সময় হাতে থাকে তাহলে আরও একটি সাবজেক্ট কভার করব। তো আজকে আমরা দেখে নেই সিটের জুলাই সেশন 2024 সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির আমরা 2-3টি চ্যাপ্টার অলরেডি কভার করে নিয়েছি। আজকে হচ্ছে আমরা দেখব জিন উইলিয়াম ফর্টেজ পিয়াজেট, অর্থাৎ আমরা যাকে জিন পিয়াজেট বলে জানি ওনার ফুল নাম হচ্ছে জিন উইলিয়াম ফর্টেজ পিয়াজেট। তো আমরা জিন পিয়াজেটের থিওরি দেখব। তার পূর্বে আমরা জিন পিয়াজেট সম্পর্কে জেনে নিই। জিন পিয়াজেট উনি 18 শতকের শেষের দিকে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি 19 শতকের শেষের দিকে মৃত্যুবরণ করেছিলেন। অনেকটা এজ পেয়েছিলেন। এই এজের মধ্যে উনি অসংখ্য বুক লিখেছিলেন, তার মধ্যে থেকে চাইল্ড সাইকোলজিও লিখেছিলেন আর অন্যান্য বুক লিখেছিলেন। আপনারা যদি জানতে চান ওনার বায়োগ্রাফি পড়বেন, জানতে পারবেন। তো উনি হচ্ছেন একজন সুইজারল্যান্ডের সাইকোলজিস্ট, অর্থাৎ সুইজারল্যান্ড ওনার বসবাস ছিল। উনি সুইজারল্যান্ডের একজন বাসিন্দা ছিলেন, এই জন্য ওনাকে সুইস সাইকোলজিস্ট বলা হয় এবং ওনাকে চাইল্ড সাইকোলজি ফাদার অফ চাইল্ড সাইকোলজি বলা হয়, অর্থাৎ চাইল্ড সাইকোলজির ওনাকে ফাদার বলা হয়। অর্থাৎ চাইল্ড সাইকোলজির যেহেতু জিন পিয়াজেটকে ফাদার বলা হয় এবং সিটেট এবং অন্যান্য যে টেট এক্সাম রয়েছে কেভিএস, এনভিএস, ডিএসএসবি এবং অন্যান্য এক্সামস রয়েছে, এক্সামের মধ্যে প্যাডাগজি সবসময় আসে। তো প্যাডাগজি রিলেটেড যেহেতু চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বর্তমানে চলছে আর চাইল্ড সেন্ট্রিক প্যাডাগজি আমাদেরকে জানতে হবে। তাই পিয়াজেট সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে এইভাবে কোনো এক্সাম নেই যে এক্সামের মধ্যে পিয়াজেট থেকে কোয়েশন আসে না। তাই আজকের ক্লাস আপনি ধৈর্য সহকারে শুনেন। আশা করি এই ক্লাসের পর জিন পিয়াজেট থেকে যদি কোনো কোয়েশন আসে, যখনই কোয়েশন আসবে আপনার কোনো ডাউট থাকবে না, বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্সপ্লেনের সাথে সাথে দেখব কীভাবে কোয়েশন তৈরি হতে পারে এবং কীভাবে কোয়েশন এসেছিল এবং কীভাবে আসতে পারে, এগুলি নিয়েও আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেই জিন পিয়াজেট, অর্থাৎ ওনার ফুল নাম হচ্ছে জিন উইলিয়াম ফর্টেজ পিয়াজেট। উনি হচ্ছেন হি ওয়াজ এ সুইস সাইকোলজিস্ট, অর্থাৎ উনি সুইজারল্যান্ডের একজন সাইকোলজিস্ট ছিলেন অ্যান্ড রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন, রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন। আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসের মধ্যে লেভ ভাইগোস্কি নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন উনি ছিলেন সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট, অর্থাৎ উনি সমাজ অর্থাৎ সোশিয়াল ইন্টারাকশন নিয়ে বেশি কথা বলেছিলেন। আর এই জায়গার মধ্যে দেখেন রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট অর্থাৎ রচনাবাদী। জিন পিয়াজেট হচ্ছেন একজন রচনাবাদী, অর্থাৎ উনি বিশ্বাস করেন যে একটি শিশু ওয়ার্ল্ডের সাথে এঙ্গেজ হয়ে অ্যাক্টিভিটি করে সে কগনিটিভ ডেভেলপমেন্ট হবে এবং লার্নিং গেদার করবে, অর্থাৎ সে শিখবে এবং নলেজ গেদার করবে। তো এই জন্য ওনাকে বলা হয় রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। কোনো এক্সামে এসে যায় এই জায়গা থেকে পয়েন্ট আসতে পারে যে জিন পিয়াজেট সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট নাকি হিউম্যানিস্ট, নাকি ওনাকে বিহেভিয়ারিস্ট বলা হয় নাকি রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। কনস্ট্রাকটিভিস্টের মধ্যে রয়েছেন সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট এবং রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। আপনারা ভালো করে বুঝবেন এবং মনে রাখবেন পয়েন্টগুলি। এক্সামে এই জায়গা থেকে কোয়েশন হতে পারে, করা যেতে পারে এবং কোয়েশন আসতে পারে। তারপর আমরা দেখে নেই ওনাকে বলা হয় ফাদার অফ চাইল্ড সাইকোলজি। এক্সামে আসতে পারে যে ফাদার অফ চাইল্ড সাইকোলজি কাকে বলা হয়, তো ফাদার অফ চাইল্ড সাইকোলজি বলা হয় জিন পিয়াজেটকে। তারপরে আমরা দেখে নেই উনি ডেভেলপমেন্টকে, আমরা যখন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টার ক্লিয়ার করেছিলাম তখন দেখেছিলাম ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস প্রসেস এবং প্রায় সবই থিওরিস্ট বলেছিলেন যে ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস একটি প্রসেস, কিন্তু একমাত্র জিন পিয়াজেট বলেছেন এবং আরও একজন রয়েছেন, ওনার নাম আমার মনে আসছে না, মন্টেসরি বলেন আর মন্টেসরি না, অনেক একজন নাম রয়েছে, যে জিন পিয়াজেট বলেছিলেন যে ডেভেলপমেন্ট ইজ
ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, মনে রাখবেন ডেভেলপমেন্ট ডিসকন্টিনিউয়াস জিন পিয়াজেট বলেছিলেন। তারপর দেখবো আমরা জিন পিয়াজেট অ্যান্ড ভাইগোটস্কির মধ্যে অনেকটা কনভারসেশন রয়েছে যেগুলি আমরা পরবর্তী সময়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। এখন দেখে নেই, যেহেতু উনি রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট এই জন্য উনি বলেছেন, এই তিনটি সেন্টেন্সেস মনে রাখবেন, এক্সামের মধ্যে হুবহু চলে আসে। এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট যেহেতু উনি রচনাবাদের উপর বিশ্বাস করেন, উনি রচনাবাদী, তাই উনি বলেছেন অ্যাক্টিভ কনস্ট্রাক্টর, অর্থাৎ চিলড্রেন্সকে বলেছেন, শিশুদেরকে বলেছেন উনি অ্যাক্টিভ কনস্ট্রাক্টর। ওরা কী করে, ওদের নলেজ অ্যাক্টিভলি অর্থাৎ সক্রিয়ভাবে কনস্ট্রাক্ট করে, অর্থাৎ নির্মাণ করে। উনি বলেছেন চিলড্রেন্স আর অ্যাক্টিভ কনস্ট্রাক্টর। ফার্স্ট সেন্টেন্স মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে, কে বলেছিল, হু সেড চিলড্রেন আর অ্যাক্টিভ কনস্ট্রাক্টর, অথবা পিয়াজেট বলে তো নিচের মধ্যে আপনাকে কোড দিতে পারে, চারটি অপশন আসতে পারে, তো অ্যাক্টিভ কনস্ট্রাক্টর পিয়াজেট বলেছেন। তারপর আরেকটি উনি বলেছেন যে বিল্ডার অফ নলেজ, যে ওরা কী করে, নলেজ অর্থ হচ্ছে জ্ঞানের নির্মাণ করে, কি করে নিজের থেকে জ্ঞানের নির্মাণ করে, জিন পিয়াজেট বলেছেন, অর্থাৎ বিল্ডার অফ নলেজ। তারপরে উনি বলেছেন লিটল সায়েন্টিস্ট বলেছেন। এই দেখেন আপনারা, লিটল সায়েন্টিস্ট বলেছেন। আমি এই গ্রেট পয়েন্টগুলি হাইলাইট করে নিয়ে এসেছি এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় সাইকোলজি বুঝতে পারেন। আর যখন আপনি সাইকোলজি বুঝে যাবেন, আপনারা দেখবেন সিটেটের মধ্যে 90 মার্কস আসে পেডাগজি থেকে, অর্থাৎ পেডাগজি মিনস হচ্ছে রিলেটেড টু সাইকোলজি। সাইকোলজি বুঝে গেলে আপনার এক্সাম 100% ক্র্যাক হবে, কোনো অসুবিধা হবে না। তো ভালো করে বুঝবেন, শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তারপরে দেখেন, যেহেতু রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট উনি রচনাবাদের উপর বিশ্বাস করেন, এই জন্য ইনি এই পয়েন্টসগুলি বলেছেন। এই পয়েন্টসগুলি রিলেটেড টু পিয়াজেট। পিয়াজেট বলেছেন কি, অ্যাক্টিভ কনস্ট্রাক্টর, অর্থাৎ চিলড্রেন হচ্ছে অ্যাক্টিভ কনস্ট্রাক্টর অফ নলেজ, নলেজের অ্যাক্টিভ কনস্ট্রাক্টর। তারপরে বলেছেন বিল্ডার অফ নলেজ, অর্থাৎ সে নিজে জ্ঞান তৈরি করে। তারপরে বলেছেন লিটল সায়েন্টিস্ট। এই জায়গার একটু কনফিউজ ক্রিয়েট হতে পারে কখনো, তাই আমি বলে দিই, লিটল সায়েন্টিস্ট বলেছেন জিন পিয়াজেট, এবং জেবি ওয়াটসন বলে আরেকজন থিওরিস্ট রয়েছেন, তিনি বলেছেন লিটল আলবার্ট। মনে রাখবেন, লিটল আলবার্ট বলেছেন জেবি ওয়াটসন বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি বলেছেন চিলড্রেনদেরকে লিটল আলবার্ট, আর পিয়াজেট বলেছেন লিটল সায়েন্টিস্ট। এই কথাটি আপনারা মনে রাখবেন যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। কীভাবে এক্সামে আসবে বলে দিয়েছি, এক্সামে আসতে পারে হু সেড চিলড্রেন্স আর লিটল সায়েন্টিস্ট। তো আপনি নিচে অপশন থাকবে পিয়াজেট, স্কিনার, ভাইগোটস্কি, এইভাবে দেওয়া থাকবে, আপনি সিলেক্ট করবেন পিয়াজেট। তো এতটুকু আমরা বুঝে গেলাম। তারপরে সামনে দিয়ে চলে যাই। পিয়াজেট দিয়েছিলেন পিয়াজেটস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অথবা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। আমি এই জায়গার মধ্যে আপনারা দেখবেন কগনিটিভ লিখেছি, আবারও ইন্টেলেকচুয়াল শব্দটি লিখেছি। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যদি আপনারা উঠিয়ে দেখেন তাহলে দেখবেন অনেক জায়গায় কি বলা হয় যে পিয়াজেটস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ বুদ্ধিমত্তা ডেভেলপমেন্টের যে থিওরি পিয়াজেট দিয়েছিলেন, এই থিওরি থেকে পয়েন্ট দেওয়া হয়। এই থিওরি থেকে একটি পয়েন্ট দিয়ে বলবে এই পয়েন্টটি কী হতে পারে। অর্থাৎ কখনো ইন্টেলেকচুয়াল আসে, কখনো কগনিটিভ আসে। যদি আপনি শুধু কগনিটিভ শেখেন তাহলে আপনার কনফিউজ ক্রিয়েট হবে। যখন এক্সামে যদি ইন্টেলেকচুয়াল শব্দটি চলে আসে তাহলে আপনি মনে করবেন হয়তো পিয়াজেট ইন্টেলেকচুয়াল নিয়ে আরও কোনো থিওরি দিয়েছিলেন, তখন আপনার এক্সামে কনফিউশন ক্রিয়েট হবে এবং আনসারিং করতে পারবেন না। এই জন্য আমি দুটি শব্দ নিয়ে এসেছি যে প্রতিটি শব্দ যদি আমরা বুঝে নেই, প্রতিটা লাইন থেকে যদি আমরা শব্দগুলি ভালো করে বুঝে নিই তাহলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। দেখে নিই, পিয়াজেটস থিওরি অফ কগনিটিভ অর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট উনি দিয়েছেন। এই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট নিয়ে আমরা জানবো। পিয়াজেট উনি মরাল ডেভেলপমেন্টের মধ্যেও কাজ করেছেন। এই জন্য মরাল ডেভেলপমেন্ট উনি 1933-তে কাজ করেছিলেন, শেষের দিকে আমরা আলোচনা করব। এবং মরাল ডেভেলপমেন্ট দেখে উনি হিট্রোনমাস অ্যান্ড অটোনমাস মরালিটি দিয়েছিলেন। এই মরাল ডেভেলপমেন্ট দুটি দেখে কালবার্গ মরাল ডেভেলপমেন্টের উপরে কাজ করে উনি রিলেটেড টু কয়েকটি স্টেজ আমরা দেখবো, যেগুলি কালবার্গের স্টেজের সাথে পিয়াজের স্টেজের সাথে মিল রয়েছে, এবং এক্সামের মধ্যেও আসে যে কোন স্টেজটি, কোন লেভেলটি পিয়াজেটের মরাল ডেভেলপমেন্টের সাথে মিক্স হয় বা মিশে। তো আমরা দেখবো এগুলি পরবর্তী সময়ে। তো এখন আমরা দেখে নেই, পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি দিয়েছিলেন, ওনার থিওরিকে আমরা বুঝবো এবং এসসিআরটি আমরা শিখেছিলাম, এসসিআরটির সাথে ডেভেলপমেন্টের সাথে রিলেটেড করে শিখবো যাতে আমাদের কনফিউজ ক্রিয়েট না হয় এবং আমরা একদম প্রপারলি বুঝতে পারি। ফার্স্ট অফ অল দেখে নেই, উনি দিয়েছেন সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ হচ্ছে, আমরা এই জায়গাটা আমি খালি রেখেছি যাতে আপনাদের সাথে এক্সপ্লেন করতে পারি, বুঝিয়ে দিতে পারি। সেন্সরি মোটর স্টেজ উনি দিয়েছেন
ফার্স্ট আমরা প্রথমে বৈশিষ্ট্য দেখব সেন্সরি মোটর স্টেজের বৈশিষ্ট্য কী হতে পারে, এবং তারপরে রিলেট করব যে আমরা অ্যাকর্ডিং টু এসসিআরটি পড়েছিলাম, যে ডেভেলপমেন্টের স্টেজ পড়েছিলাম, ইনফেন্সি, তারপর আমরা প্রিনেটাল পড়েছিলাম, ইনফেন্সি পড়েছিলাম, আর্লি চাইল্ডহুড পড়েছিলাম, তারপরে লেটার চাইল্ডহুড পড়েছিলাম, অ্যাডোলেসেন্স পড়েছিলাম। তো ওই স্টেজেসগুলি এই স্টেজের সাথে আমরা কম্প্যারিজন করব, কেননা যদি আমরা কম্প্যারিজন না করে শিখি তাহলে কনফিউজ ক্রিয়েট হবে, এসসিআরটিতে হবে নাকি জিন পিয়াজেট হবে। যখন এক্সামে জিন পিয়াজেট মেনশন করে আসে তখন আপনাকে জিন পিয়াজেট যে পয়েন্টগুলি দিয়েছিলেন ওই পয়েন্টটা দিতে হবে, এবং জিন পিয়াজেটের পয়েন্ট অনুযায়ী যে স্টেজের নাম দিয়েছিলেন ওই নামটি আপনাকে সিলেক্ট করতে হবে। এই জন্য প্রথমে দেখে নেই আমরা সেন্সরি মোটর নিয়ে বুঝি। সেন্সরি মোটর স্টেজ হচ্ছে, সেন্সরি মোটর স্টেজের স্টেজ হচ্ছে 0 to 6 ইয়ার্স, অর্থাৎ সেন্সরি মোটর হচ্ছে 0 to 2 ইয়ার্স, 0 to 2 ইয়ার্স। সেন্সরি মোটরের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 0 to 2 ইয়ার্স, অর্থাৎ তো এই 0 to 2 ইয়ার্স থেকে আমরা বুঝতে পারলাম যে সেন্সরি মোটর স্টেজ অ্যাকর্ডিং টু জিন পিয়াজেট যে স্টেজকে, একটি শিশুর ডেভেলপমেন্টের যে স্টেজকে সেন্সরি মোটর স্টেজ বলেছেন, এই স্টেজকে অ্যাকর্ডিং টু এসসিআরটি বলেছে ইনফেন্সি স্টেজ, অর্থাৎ আর্লি চাইল্ডহুডের পূর্বে এবং প্রিনেটাল স্টেজের পরে জন্ম থেকে শুরু হয় ইনফেন্সি স্টেজ। তো আমরা দেখে নিলাম ইনফেন্সি স্টেজ অ্যাকর্ডিং টু এসসিআরটি বলেছে, আর জিন পিয়াজেট এই স্টেজকে বলেছেন সেন্সরি মোটর স্টেজ, অর্থাৎ সিমিলারিটি রয়েছে, এইদের সাথে আমরা দেখে কম্প্যারিজন করে বুঝে নিলাম। তারপরে দেখে নেই সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ ইনফেন্সি স্টেজের মধ্যে আমরা দেখেছিলাম একটি শিশু মোটর অ্যাকশন করে শিখে, মোটর অ্যাকশন করে শিখে, একটি শিশু মোটর অ্যাকশন করে শিখে। সেম পিয়াজেটও বলেছেন এই স্টেজের মধ্যে একটি শিশু মোটর অ্যাকশন করে শিখে। তো দুইটি পয়েন্ট আমরা সিমিলার দেখে নিলাম যে এসসিআরটি অ্যাকর্ডিং টু এসসিআরটি ইনফেন্সির মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য পিয়াজেটের সেন্সরি মোটর স্টেজের সাথে দুইটি বৈশিষ্ট্য মিলে গেল। তারপরে আমরা দেখে নেই আরেকটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো পিয়াজেটের সাথে মিলছে তা প্রথমে আলোচনা করে নেব, তারপরে এক্সট্রা পয়েন্টগুলি আমরা আলোচনা করব। তারপরে সেন্স দ্বারা শিখে, সেন্সেস দ্বারা শিখে আমরা দেখেছি এসসিআরটি অ্যাকর্ডিং টু এসসিআরটি ইনফেন্সির মধ্যে আমরা দেখেছি একটি শিশু সেন্স দ্বারা শিখে। সেম পিয়াজেটে বলেছেন এই সেন্সরি মোটর স্টেজের মধ্যে একটি শিশু সেন্স দ্বারা শিখে। তো আপনারা বৈশিষ্ট্য তিনটি পেয়ে গেলেন সিমিলার। 0 to 2 ইয়ার্স সেন্সরি মোটর স্টেজের সময়টা হচ্ছে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, এবং মোটর অ্যাকশন করে শিখে এবং সেন্সের দ্বারা শিখে। সেন্স কী হতে পারে উনি বলেছেন একটি শিশু চিন্তা করে, আই হ্যান্ড দ্বারা চিন্তা করে, এয়ারের দ্বারা চিন্তা করে, কান চোখ নাক দিয়ে একটি শিশু চিন্তা করে, জিন পিয়াজেট বলেছেন। এখন দেখব যে পয়েন্টগুলি আমরা ইনফেন্সির মধ্যে পড়িনি, অর্থাৎ নিউ পয়েন্টস যেগুলি পিয়াজেট দিয়েছেন এই পয়েন্টসগুলি দেখব ওনার সেন্সরি মোটর স্টেজের মধ্যে দিয়েছেন। নিউ পয়েন্টসগুলি আমরা দেখব নিউ পয়েন্টস কি হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে উনি বলেছেন এই স্টেজকে নিউ পয়েন্টস আমরা বলতে পারি। নিউ পয়েন্টস কি হতে পারে সেন্সরি মোটর স্টেজের মধ্যে, এগুলি হচ্ছে সিমিলার, আমরা দেখেছি সেন্সরি অ্যান্ড ইনফেন্সির মধ্যে সেম এসেছে। এখন দেখবো নিউ পয়েন্টস কি হতে পারে। ফার্স্ট উনি বলেছেন যে একটি শিশু ডিফার্ট ইমিটেশন করে, ডিফার্ট ইমিটেশন, বুঝবো ডিফার্ট ইমিটেশন কাকে বলে বুঝবো, বোঝার চেষ্টা করবো। যদি বুঝে নেন তাহলে আপনার একদম ইজি হয়ে যাবে। ডিফার্ট ইমিটেশন কি হতে পারে আপনি প্রথমে বুঝতে একটু কঠিন হবে, মনে করবেন অনেকটা কঠিন, কিন্তু যখন আপনি বুঝে নেবেন একদম ইজি হয়ে যাবে। তো দেখে নিন ডিফার্ট মিন হচ্ছে বিলম্বিত করা, মানে একটু স্লো করা, লেট করা, ডিফার্ট মিন অর্থ হচ্ছে। আর ইমিটেশন শব্দটির অর্থ হচ্ছে নকল করা, দেখে কোনো কিছু করা, তা হচ্ছে ডিফার্ট ইমিটেশন। অর্থাৎ পিয়াজেটের মতে সেন্সরি মোটর স্টেজের মধ্যে একটি শিশু ডিফার্ট ইমিটেশন করে, অর্থাৎ একটি শিশু নকল করে ঠিকই, কিন্তু নকল কিভাবে করে আমি যদি এক্সাম্পল দিই আপনাদেরকে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যেমন মনে করেন একটি শিশু দেখলো ওর মা কী করেন, রান্না করেন এইভাবে একটি জল দিয়ে একটি পাত্রের মধ্যে, তারপরে এইভাবে চামচ দিয়ে গুটান। ওই শিশুটি দেখার সাথে সাথে সে অ্যাকশন করবে না, অর্থাৎ সে ডিফার্ট ইমিটেশন করবে। সে সাথে সাথে যদি অ্যাকশন করতো তাহলে ডিফার্ট বলা হতো না, ডাইরেক্টলি বলা হতো যে ইমিটেশন করে। ওর মা রান্না করছে সেও রান্না করে না, সে কী করবে আজকে সে এই শিশুটা দেখেছে কয়েকদিন পর বা কিছু সময় পর বা একদিন পরে সে কী করবে, সে একটি পাত্রের মধ্যে এইভাবে ট্রাই করবে, এইভাবে জল নিয়ে এইভাবে করবে।
অর্থাৎ তার ডিফার্ড ইমিটেশন হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে না, এই জন্য ডিফার্ড ইমিটেশন হচ্ছে। আরও যদি আপনারা এক্সাম্পল নেন, যেমন দেখতে পারেন যদি একটি ঘরের মধ্যে তা বলা হয় যে একটি শিশু ঘরের পরিবেশ থেকে শেখে। যদি একটি ঘরের মধ্যে মা বাবা ভালো আচার আচরণ করেন, শব্দ ইউজ করেন, ইংলিশ শব্দ ইউজ করেন, বাংলা শব্দ ইউজ করেন, অথবা ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তখন একটি শিশু কিছুদিন পর কি হয়, ওই ল্যাঙ্গুয়েজটা রিপিট করে, ওই ভাষাটা রিপিট করে, ওই কথাটা বলে আবার। সেম যদি একটু খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, তাই কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ শিখবে ডেফিনেটলি। তারপরে আপনারা দেখবেন বাবা যদি কোনো কাজ করেন হাতুড়ি দিয়ে, দা দিয়ে, শিশুটি দেখেছে প্রথমে, কিন্তু প্রথমে কাজটি করেনি, সাহস পায়নি, কিছুদিন পর যাওয়ার পর শিশুটি সেম ওর বাবা যেভাবে করেছিল সেইভাবে করবে, ইমিটেশন করছে, নকল করছে, অর্থাৎ ডিফার্ট ইমিটেশন হচ্ছে। এই পিয়াজেটের মতে সেন্সরি স্টেজের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটি হচ্ছে, যেগুলি ইনফেন্সি স্টেজ আমরা এসসিআরটি অ্যাকর্ডিং টু এসসিআরটির মধ্যে পড়েছিলাম, নিউ যে পয়েন্টটি আমরা পেলাম, যে নিউ পয়েন্টটি হচ্ছে ডিফার্ট ইমিটেশন। একটি শিশু নকল করে, কিন্তু বিলম্বিতভাবে নকল করে, একটু সময় পরে নকল করে, এই জন্য ডিফার্ট ইমিটেশন বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখে নিন গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। আরেকটি নিউ পয়েন্ট হচ্ছে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, অর্থাৎ একটি শিশু এই সেন্সরি মোটর স্টেজের মধ্যে কি করে, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করে। অর্থাৎ কিভাবে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করে, একটি শিশু মনে করেন একটি কাজ করার জন্য মনস্থ করলো, তখন সে কি করবে, সে ওই কাজটি করার জন্য সে ওদিকে অগ্রসর হতে থাকবে। যেমন আপনারা দেখবেন একটি শিশু টেবিলের মধ্যে মোবাইল রাখা অথবা রিমোট রাখা, সে কি করবে, টেবিলের দিকে অগ্রসর হবে। ওর মা যদি ওকে গুড়িয়ে দেন, তারপরও সে ওদিকে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ গোল ডাইরেক্টেড বিহেভিয়ার চলে আসে। একটি শিশু যদি খেলনা নিয়ে খেলতে থাকে, ওর মা যদি খেলনাটি সরিয়ে দেন, তারপরে খেলনার পাশে চলে যাবে। একটি শিশু যদি খেলনাটি ভেঙে দেয়, একটু টুকরো টুকরো করে দেয়, মা জুড়িয়ে দেন, তারপরে আবার ভাঙবে, তার গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। অর্থাৎ তার ডাইরেক্টেড হচ্ছে, তার গোল হচ্ছে খেলনাটা ভাঙা, খেলনাটা ভাঙা একদম পাট করা, তার গোল। তোর গোল ডাইরেক্টেড বিহেভিয়ার সবসময় করবে। তার গোল কি হচ্ছে, তার টেবিল থেকে মোবাইল আনা, সে ওদিকে যাচ্ছে, ওদিকে যাবে, মা যদি গুড়িয়ে দেন তারপরেও যাবে। তো হচ্ছে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার সেকেন্ড পয়েন্ট আমরা পেলাম সেন্সরি মোটর স্টেজের মধ্যে। থার্ড হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট, যে ডিফার্ড ইমিটেশন করবে, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার করবে, এবং অবজেক্ট পার্মানেন্সি এই সময়ের মধ্যে হয়। অবজেক্ট পার্মানেন্সি হয়, মনে রাখবেন এই পয়েন্টটি। অবজেক্ট পার্মানেন্সি এই স্টেজের মধ্যে হয়, অর্থাৎ একটি শিশু কি করে, তার অবজেক্ট পার্মানেন্স হয়, অর্থাৎ যে বস্তুগুলি সে শিখে পার্মানেন্টলি শেখা যায়। অর্থাৎ যে কোনো জিনিস সে, যে অবজেক্টটা, বিষয়বস্তুটা সে শিখে পার্মানেন্ট হয়ে যায়। অর্থাৎ এই সময়ে যে বস্তু শিখবে তার পার্মানেন্সি হয়ে যায়। আপনি মনে করেন একটি শিশু এই সময়ে যদি একটি ওয়ার্ড শিখে, একটি ভাষাগত কোনো ল্যাঙ্গুয়েজ থেকে কোনো কিছু শিখে, কোনো সুভাষা শিখে, ল্যাঙ্গুয়েজ শিখে, তখন এটা পার্মানেন্ট হিসাবে তার কাজ করে জীবনের মধ্যে এবং পার্মানেন্স হয়ে যায়। তো আমরা দেখে নিলাম সেন্সরি মোটর স্টেজের যে 3টি পয়েন্ট রয়েছে, এবং যে 3টি পয়েন্ট কমন রয়েছে, কমনগুলি লিখেছি, নিউ পয়েন্টগুলি আমরা দেখলাম। তারপরে আমরা চলে যাব সেকেন্ড স্টেজের মধ্যে। সেকেন্ড স্টেজ হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ। তো প্রি অপারেশনাল স্টেজের আমরা বৈশিষ্ট্য দেখে নেই। প্রি অপারেশনাল স্টেজের ফার্স্ট অফ অল বৈশিষ্ট্য হচ্ছে তার এইজের ডিউরেশন হচ্ছে 2 to 7 ইয়ার্স। অর্থাৎ আমরা দেখলাম যে প্রি অপারেশনাল স্টেজ 2 to 7 ইয়ার্স। যদি আমরা দেখি এসসিআরটির মতে আমরা দেখেছিলাম আর্লি চাইল্ডহুডের মধ্যে 2 to 6 ইয়ার্স দেওয়া হয়েছিল। অর্থাৎ এই জায়গার মধ্যে একটু ডিফারেন্স হয়ে গিয়েছে। পিয়াজেট প্রি অপারেশনাল স্টেজ অর্থাৎ আর্লি চাইল্ডহুডকে অ্যাকর্ডিং টু এনসিআরটির যে মতে সেকেন্ড যে ডেভেলপমেন্টাল স্টেজ রয়েছে আর্লি চাইল্ডহুড একটি শিশুর, এই আর্লি চাইল্ডহুডের এজ ডিউরেশন রয়েছে 2 to 6 ইয়ার্স। কিন্তু পিয়াজেট এই আর্লি চাইল্ডহুডকে বলেছেন প্রি অপারেশনাল স্টেজ, এবং প্রি অপারেশনাল স্টেজের ডিউরেশন উনি সময় দিয়েছেন, এজ ডিউরেশন দিয়েছেন 2 to 7 ইয়ার্স। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখে নিন এই সব পয়েন্টগুলি ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, এক্সামের মধ্যে এগেইন অ্যান্ড এগেইন আসে, ফ্রিকুয়েন্টলি এসেছিল। আপনারা দেখবেন প্রি অপারেশনাল স্টেজ থেকে সব থেকে বেশি কোয়েশন, যদি আমি মনে করি পিয়াজেটের থিওরির মধ্যে থেকে 4টি স্টেজের মধ্যে থেকে সব
সবচেয়ে বেশি যদি কোনো কোয়েশ্চন করে তাহলে এই প্রি অপারেশন স্টেজ থেকে করে। তাহলে আপনারা ভালো করে বুঝে নেবেন প্রি অপারেশন অ্যান্ড কংক্রিট অপারেশনের মধ্যে থেকে করে। তাহলে আমরা প্রি অপারেশনটি বুঝে নেই, আর প্রি অপারেশনটি বুঝে নিলেই আপনারা কংক্রিট অপারেশনটি বুঝতে পারবেন। কেননা প্রি অপারেশনাল স্টেজের ইনভার্স হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। যে কাজগুলি প্রি অপারেশনাল স্টেজে হয় না ওই কাজগুলি কংক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে হয়। অর্থাৎ আপনারা যদি প্রি অপারেশনাল স্টেজে বুঝে নেন তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজও অটোমেটিকলি বুঝে যাবেন। দেখে নিই আমরা প্রি অপারেশনাল স্টেজের মধ্যে কী কী বৈশিষ্ট্য হতে পারে। ফার্স্ট অফ অল আমরা জানি যে প্রি অপারেশনাল স্টেজের মধ্যে লেগস অফ লজিকের অভাব হয়। ফার্স্ট পয়েন্ট হচ্ছে লজিকের অভাব হয়। প্রি অপারেশনাল স্টেজের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি লজিকের অভাব হয়। আমাদের ল্যাক্স অফ লজিক অর্থাৎ লজিকের অভাব হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ল্যাক্স অফ কনজারভেশন। বুঝিয়ে দেব, ল্যাক্স অফ কনজারভেশন। থার্ড পয়েন্ট হচ্ছে ল্যাক্স এগুলি একসাথে নিয়ে নেই। তারপর হচ্ছে ল্যাক্স অফ রিভার্সিবিলিটি। এই তিনটি বুঝে নেই তাহলে তারপর আরও 3-4টি পয়েন্ট রয়েছে প্রি অপারেশনাল স্টেজের। এই 3-4টি পয়েন্ট আমরা বুঝবো। ফার্স্ট আমরা বুঝে নিই ল্যাক্স অফ লজিক কি। ল্যাক্স মানে অভাব, কমি বলতে পারেন। তো ল্যাক্স অফ লজিক মিন্স হচ্ছে তর্ক শক্তি। প্রি অপারেশনাল স্টেজের মধ্যে একটি শিশুর লজিক্যাল শক্তি অর্থাৎ তর্ক শক্তির অভাব হয়, তর্ক শক্তি থাকে না। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ল্যাক্স অফ কনজারভেশন। আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। এক সেকেন্ড নিচ্ছি আপনাদের কাছ থেকে। সেকেন্ড পয়েন্টটি হচ্ছে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। সেকেন্ড পয়েন্টটি হচ্ছে ল্যাক্স অফ কনজারভেশন বিভিন্ন মিনিং হতে পারে। একটি ইংলিশ ওয়ার্ডের অনেকটা শব্দ অনেকটা অর্থ হয়ে থাকে, অনেক রকম ইউজ হয়ে থাকে। তাহলে এই কনজারভেশন মানে কি আপনারা বোঝার চেষ্টা করবেন। কনজারভেশন মিন্স হচ্ছে আপনার অভিধানিক যদি অর্থ দেখেন, কনজারভেশনের অভিধানিক অর্থ হচ্ছে সংরক্ষণ করা, রক্ষা করা। অর্থাৎ ল্যাক্স অভাব থাকে রক্ষা করার। কি রক্ষা করার অভাব থাকে? অর্থাৎ একটি শিশুকে অ্যাকর্ডিং টু পিয়াজেট একটি শিশুকে যদি একটি পাত্র দেওয়া হয়, যদি আমি এক্সাম্পল দিই, একটি শিশুকে কি দেওয়া হলো, একটি শিশুকে একটি পাত্রের মধ্যে উনি কনজারভেশনের এক্সপেরিমেন্ট করেছিলেন, পরীক্ষা করেছিলেন যে পাত্রের মধ্যে প্রথমে একটি সমান পাত্রের মধ্যে জল রেখেছিলেন। জল রাখার পর শিশুকে বলেছিলেন যে পাত্রের মধ্যে সমান জল আছে কিনা। হ্যাঁ, ও বলেছিল হ্যাঁ সমান জল আছে। তারপর একটি লং পাত্রের মধ্যে তিনি কি করেছিলেন, জল ট্রান্সফার করেছিলেন, একটি বেটো পাত্রের মধ্যে রেখেছিলেন। তখন শিশুটি কি বলেছিল যে লং পাত্রের মধ্যে জল বেশি হবে ছোটো পাত্র থেকে। অর্থাৎ তার কনজারভেশনের অভাব, সংরক্ষণ ক্ষমতা তার অভাব। অর্থাৎ সে সংরক্ষণ করতে পারে না। সংরক্ষণ কি হতে পারে? তার সাইজ দেখে তার কি হয়, তার এই মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়। সাইজ দেখে, প্রকার দেখে, তারপরে পাত্র অনুসারে, সাইজ অনুসারে যখন চেঞ্জ হয়ে যায় তখন বলা হয় যে ল্যাক্স অফ কনজারভেশন। তারপর হচ্ছে ল্যাক্স অফ রিভার্সিবিলিটি মিন্স হচ্ছে একদম ইজি ব্যাপার। রিভার্স মিন্স হচ্ছে উল্টো, অর্থাৎ ফিরে যাওয়া, গো ব্যাক। তো রিভার্স মিন্স হচ্ছে ল্যাক্স হচ্ছে অভাব, আর রিভার্সিবিলিটি মিন্স হচ্ছে যে কোনো একটি বস্তুর মধ্যে সে পিছন দিকে ফিরে যেতে পারে না। অর্থাৎ আমি যদি বলি একটি শিশুকে যে মাটি থেকে আমি কাদা তৈরি করতে পারি এবং কাদা থেকে মাটি তৈরি হয়, সে বুঝবেই না এই স্টেজের মধ্যে। অথবা আমি যদি বলি জল থেকে কি হয়, বরফ সৃষ্টি হয়, বরফ থেকে আবারও জল তৈরি করা যায়, সে বুঝবেই না। এইভাবে এই ল্যাক্স অফ কনজারভেশন থাকে। তো আমরা 3টি ল্যাক্স দেখলাম, ল্যাক্স অভাব দেখলাম। এখন আমরা দেখবো আরও কয়েকটি পয়েন্ট প্রি অপারেশনাল স্টেজের। প্রি অপারেশনাল স্টেজের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে ইগোসেন্ট্রিক স্পিচ। ইগোসেন্ট্রিক স্পিচ আমরা দেখে নিব। ইগোসেন্ট্রিক স্পিচ
ইগোসেন্ট্রিক স্পিচ। তো আমরা দেখে নিব ইগোসেন্ট্রিক স্পিচ কি হতে পারে, কাকে বলে। তারপরে দেখে নিব আরেকটি পয়েন্ট রয়েছে সিম্বলিক থিঙ্কিং। তারপরে দেখে নেব রয়েছে অ্যানিমিস্টিক থিঙ্কিং। অ্যানিমিস্টিক থিঙ্কিং দেখে নেব। তারপর রয়েছে আরও একটি মেবি পয়েন্ট রয়েছে ইগোসেন্ট্রিক স্পিচ, সিম্বলিক থিঙ্কিং, অ্যানিমিস্টিক থিঙ্কিং অ্যান্ড সেন্ট্রেশন। এই 4টি পয়েন্ট যদি আপনি বুঝে নেন তাহলে প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখে নেই কী হতে পারে ইগোসেন্ট্রিক স্পিচ কী হতে পারে, বুঝে নিন। ইগোসেন্ট্রিক স্পিচ হচ্ছে, ইগো মিন্স কি, আমরা যদি ইগো দেখি পার্ট করে বোঝার চেষ্টা করি। সেন্ট্রিক বা সেন্ট্রার্ড আমরা বলে থাকি যে ইগো রিলেটেড। তো ইগো মিন্স হচ্ছে অহংকার। আমরা অনেক সময় বলি ওই ইগো দেখাচ্ছে, ইগো মিন্স হচ্ছে অহংকার। অর্থাৎ একটি শিশু কি হয়, অহংকারী হয়ে ওঠে, অহংকারিক স্পিচ বলে। অর্থাৎ সে শুধু নিজেকেই বোঝে, ইগোসেন্ট্রিক স্পিচের 2-3টি আমি উদ্দেশ্য বলে দিচ্ছি, তো আপনারা ভালো করে বুঝবেন। ইগোসেন্ট্রিক স্পিচ ফার্স্ট অফ অল যদি আমি বলি, ইগো মিন্স হচ্ছে অহংকার। অর্থাৎ সে অহংকারী হয়ে ওঠে, সে শুধু নিজের ফায়দা বুঝে। অর্থাৎ সে মনে করে যে আমি যা ভাবছি সবাই তা ভাবছে। অর্থাৎ তার পিয়ার গ্রুপস, ফ্রেন্ডস, অন্যদের ফিলিংস, অন্যদের লাভ লসে কোনো সময় অনুভব করে না, কখনো অনুভব করে না। সে নিজে মনে করে আমি যা ভালো মনে করছি আমার পীরও তা ভালো মনে করবে, আমার মা বাবাও তা ভালো মনে করবেন, আমি যা খাবো সবাই খাবে। অর্থাৎ সে নিজেকে অহংকারী করে তোলে। অর্থাৎ আমি সর্বেসর্বা, আমি সব কিছু। অর্থাৎ এই স্পিচকে ইগোসেন্ট্রিক স্পিচ বলে। নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইগোসেন্ট্রিক স্পিচ হচ্ছে রিলেটেড টু প্রাইভেট স্পিচ। বাইগর্সকে আমরা দেখেছিলাম যে প্রাইভেট স্পিচ দিয়েছিলেন যে একটি শিশু যখন নিজেকে রেগুলেটিং করে তখন কি করে, সে লাউডলি কথা বলে নিজের সাথে। ওই ইগোসেন্ট্রিক স্পিচ অ্যান্ড প্রাইভেট স্পিচ বোথ আর সেম। অর্থাৎ একটি শিশু কি করে, সে নিজেকে রেগুলেটিং করার জন্য স্পিচ করে। আর আরেকটি অর্থ হচ্ছে যে একটি শিশু সে নিজে মনে করে আমি যা থিঙ্কিং করছি, আমি যা ভাবছি সবাই তা ভাবছে। অর্থাৎ অন্যের ফিলিংস সে বোঝে না, শুধু নিজেকে নিয়ে চিন্তা করে। ইগোসেন্ট্রিক স্পিচের মিনিং তা হচ্ছে। তারপরে এক্সামের মধ্যে কীভাবে আসে এই ইগোসেন্ট্রিক স্পিচ থেকে, এই 4টি পয়েন্ট থেকে অহরহ এক্সামের মধ্যে এসেছিল। আপনারা বুঝবেন কীভাবে এক্সামের মধ্যে আসতে পারে। এক্সামের মধ্যে আসতে পারে আপনাকে দিয়ে দেবে যে অ্যাকর্ডিং টু পিয়াজেট একটি শিশু এইভাবে ব্যবহার করছে। অর্থাৎ এই সামারিগুলি দিয়ে দেবে যে একটি শিশু এইভাবে ব্যবহার করছে, নিজের সাথে কথা বলছে, অথবা সে ভাবছে আমি যা ভাবছি তার মাও তা ভাবছেন। এই কোন স্টেজের মধ্যে পড়ে? তো স্টেজ হবে প্রি অপারেশনাল স্টেজ। আর যদি আপনাকে বলে যে তার কি হবে, প্রি ইগোসেন্ট্রিক স্পিচ হবে। অ্যাকর্ডিং টু পিয়াজেট ইগোসেন্ট্রিক স্পিচ হবে, অ্যাকর্ডিং টু বাইগোস্কি হবে প্রাইভেট স্পিচ। তারপর হচ্ছে সিম্বলিক থিঙ্কিং। অর্থাৎ এই এইজের মধ্যে 2 to 7 ইয়ার, অ্যাকর্ডিং টু পিয়াজেট এই 2 to 7 ইয়ারের মধ্যে একটি শিশুর সিম্বলিক থিঙ্কিং ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ সিম্বলিক থিঙ্কিং কি? সিম্বলিক থিঙ্কিং হচ্ছে সিম্বল দেখে সে চিন্তা ভাবনা করে। অর্থাৎ লেটার্সের ডেভেলপমেন্ট হয়, ABCD এগুলি অ আ ক খ সে শিখে। অর্থাৎ দেখে সিম্বল দেখেতে সে শিখে। অর্থাৎ যে কোনো সিম্বল দেখে যখন কোয়েশ্চন করে আর বাবাকে, বাবা ওই কি, ওটা কি, ও বাবা ওটা কি, এইভাবে সে আস্কিং করে। অর্থাৎ যে কোনো সিম্বল দেখলেই আস্কিং করে এবং আস্কিং করে এইভাবে সিম্বলিক থিঙ্কিং সৃষ্টি হয় এবং শিখে ডেভেলপমেন্ট হয়। তারপর হচ্ছে অ্যানিমিস্টিক থিঙ্কিং। অ্যানিমিস্টিক প্রথমে আমরা বুঝে নিই, তারপরে থিঙ্কিং তো চিন্তা করা সবাই জানি। অ্যানিমিস্টিক কি ভালো করে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক্সামে অনেকবার এসেছিল অ্যানিমিস্টিক থিঙ্কিংতে। আমি এক্সাম্পল দেবো, আপনারা দেখবেন 2023-তে এসেছিল, এর পূর্বে এসেছিল, এর পূর্বেও এসেছিল। তো অ্যানিমিস্টিক থিঙ্কিং হচ্ছে অ্যানিমিজম মিন্স হচ্ছে যে সজীবতা। অর্থাৎ সব বস্তুর মধ্যে জান রয়েছে, এইভাবে কোনো চিন্তা ভাবনাকে অ্যানিমিজম বলা হয়, অর্থাৎ অ্যানিমিস্টিক থিঙ্কিং বলা হয়। আমি যদি এক্সাম্পল দেই, মনে করেন লিভিং থিংসের যে বৈশিষ্ট্য রয়েছে, যখন একটি শিশু লিভিং থিংসের বৈশিষ্ট্যগুলি নন লিভিং থিংসের সাথে অ্যাডজাস্ট করে, অর্থাৎ যে জীবের মধ্যে জান রয়েছে তাকে লিভিং থিংস বলা হয়, যে জীবের মধ্যে জান নেই, যে বস্তুর মধ্যে জান নেই তাকে নন লিভিং থিংস বলা হয়। তো নন লিভিং থিংসের সাথে যখন লিভিং থিংসের বৈশিষ্ট্যগুলি, ক্যারেক্টারিস্টিকগুলি অ্যাডজাস্ট করা হয়, অ্যাড করা হয়, তখন বলা হয় যে অ্যানিমিস্টিক থিঙ্কিং। অর্থাৎ একটি শিশু কী করে, আপনারা যদি দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝবেন। মনে করেন একটি শিশু কোনো একটি জায়গায় ধাক্কা খেয়ে একটু চোট পেয়ে কান্না করছে। ওর মা ওই জায়গাটাকে যদি তাপড় মারে, ওই মা ওই জায়গাটাকে বলে এই দেখো আমি ওই জায়গাটা মারছি, ও খুশ হয়ে যাবে, বাপরে
ও কি ফিল করবে যে আমি যেভাবে কষ্ট পেয়েছিলাম আমার মা তাকে কষ্ট দিয়েছে, অর্থাৎ রিপিট হয়ে গিয়েছে, অর্থাৎ এখন আর কান্না করার প্রয়োজন নেই। অর্থাৎ তার এনিমিস্টিক থিঙ্কিং এক্সামের মধ্যে কীভাবে আসে, এক্সামের মধ্যে লাস্ট 2023-তে আপনারা দেখবেন সিডিবির কোয়েশন এসেছিল, আমি দেখেছি যে একটি তারা আলো দে একটি এক্সাম্পল আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তারা আলো দিয়ে কেননা ওরা হ্যাপি, এনিমিস্টিক থিঙ্কিং অ্যাকর্ডিং টু পিয়াজেট। ওরা হ্যাপি এই জন্য আলো দেয় না, ওই যে জানে না যে তারার বৈশিষ্ট্য হচ্ছে আলো দেওয়া, টুইঙ্কেলিং করা। ও বলছে যে তারা টুইঙ্কেলিং করে, অর্থ হচ্ছে যে তারাগুলি হ্যাপি এই জন্য টুইঙ্কেলিং করছে। তারপরে আরেকটি 2023-তে এক্সাম এসেছিল যে সূর্য জীবিত এই যে আলো দেয় এই জন্য সে জীবিত, অর্থাৎ সূর্য জীবিত আছে সে আলো দেয়। তো এই কথাটির অর্থ হচ্ছে এনিমিস্টিক থিঙ্কিং, অর্থাৎ একটি শিশু তার জীবনকে নন লিভিং থিংসের সাথে অ্যাডজাস্ট করে নেয়। অনেক সময় কী করি আমরা, সে দুঃখ পেয়ে মানে কোনো একটি কষ্ট পেলো কোনো একটি বস্তুর সাথে, আমি বলে দিয়েছি অলরেডি পূর্বে, যেমন রিমোট দিয়ে কষ্ট পেলো, ওর মা রিমোটকে মারবে, বাস খুশ হয়ে যাবে। টেবিলের মধ্যে কষ্ট পেলো, ওর মা টেবিলকে মারলে খুশ হয়ে যাবে। দরজার মধ্যে কষ্ট পেলো, ওর মা দরজাকে মারবে, বা কেউ যদি ওর দরজাকে মারে তো খুশ হয়ে যাবে, মনে করবে যে আমি যেভাবে কষ্ট পেয়েছি ও দরজাও কষ্ট পেয়েছে, এখন বরাবর হয়ে গিয়েছে, আমি খুশ হয়ে যাই। তো এই হচ্ছে এনিমিস্টিক থিঙ্কিং। তারপর হচ্ছে সেন্ট্রেশন। সেন্ট্রেশন কি ভালো করে বুঝবেন। সেন্ট্রেশন কি হতে পারে? সেন্ট্রেশন মিন্স হচ্ছে একই কেন্দ্রকরণ, অর্থাৎ একদিকে লক্ষ্য করা। সেন্ট্রেশন অর্থাৎ একটি বস্তু বোঝা, অনেকটা বস্তু একসাথে বুঝতে পারে না। অর্থাৎ যখন সে একটি বস্তু বুঝে, একটি বুঝে, এর অধিক বুঝতে পারে না, ওই অবস্থাকে বলা হয় সেন্ট্রেশন। যদি আমি এক্সাম্পল দিই, মনে করেন একটি পিৎজা আপনি বাজার থেকে নিয়ে আসলেন, আসার পর কী করলেন, আপনার পরিবারে কেউ পিৎজাগুলি পাট করলো সবাই খাওয়ার জন্য, তখন একটি শিশুকে বড় একটি পার্ট দেওয়া হলো, আর আরেকটি শিশুকে ছোটো 3টি পার্ট দেওয়া হলো। ওই শিশুটি বলবে না আমাকে কম দেওয়া হয়েছে, ওই শিশুকে বেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সে এই জায়গার মধ্যে থিঙ্কিং লাগাচ্ছে যে শুধু ওই জায়গার মধ্যে 3টি পিস রয়েছে, আমার জায়গায় 2টা পিস রয়েছে। অর্থাৎ এই সেম 2টা পিস, এই 3টে পিস সেম প্রকার সমান হবে, কোয়ান্টিটি সমান হবে, কোয়ালিটি সমান হবে, কিন্তু ওই ভাবছে না কোয়ান্টিটি বেশি, ওই জায়গার মধ্যে 3টি পিস রয়েছে, অর্থাৎ সে বেশি পেয়েছে। সেম তেমনিভাবে আপনি যদি একটি শিশুকে যে কোনো একটি বস্তু দিয়ে কয়েকটি জিনিস একসাথে দিয়ে দেন, তাহলে সে একটি বস্তুর মধ্যে কেন্দ্রীকরণ করবে, একটি বস্তু নিয়ে ভাববে, 2-4টি বস্তু একসাথে ভাবতে পারবে না। তখন এই অবস্থাকে বলা হয় সেন্ট্রেশন। অর্থাৎ একটি শিশুর সেন্ট্রেশনের অবস্থা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। এই প্রি অপারেশনাল স্টেজের মধ্যে একটি শিশুর সেন্ট্রেশন আসে। তো আশা করি আপনারা প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাই, একটু লং ক্লাস হবে, কেননা আজকে পিয়াজেটের যা কনসেপ্ট রয়েছে ক্লিয়ার করে দেব, যাতে এই ক্লাস দেখার পর পিয়াজেট সম্পর্কে আপনাদের কোনো আর ধারণা, কোনো কনফিউশন না থাকে। তো তাহলে আমরা দেখে নেই কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ হচ্ছে এই প্রি অপারেশনাল স্টেজের ইনভার্স। আমি বলে দিয়েছি যদি আপনারা প্রি অপারেশনাল স্টেজ বুঝে নেন তাহলে কংক্রিট অপারেশনাল স্টেজ অলরেডি ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজের মধ্যে লেক্স লজিক ছিল, কংক্রিট অপারেশনালের মধ্যে লজিক থাকবে। প্রি অপারেশনাল স্টেজের মধ্যে লেক্স অফ কনজারভেশন ছিল, কংক্রিট অপারেশনের মধ্যে কনজারভেশন থাকবে। তারপরে প্রি অপারেশনাল স্টেজের মধ্যে লেক্স অফ রিভার্সিবিলিটি ছিল, কিন্তু কংক্রিট অপারেশনে যাওয়ার পর তার রিভার্সিবিলিটি চলে আসবে, সে বুঝতে পারবে। অর্থাৎ আমি ডাইরেক্টলি বুঝে নেই, লেখে সময় নষ্ট করে দেওয়ার সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমরা টু দ্য পয়েন্ট স্টাডি করি, রিলেটেড টু এক্সাম স্টাডি করি, লিখতে গেলে একটু সময় লাগবে। তো আমি বলে দিই প্রি অপারেশনাল স্টেজের মধ্যে যা বৈশিষ্ট্য আপনারা পেয়েছেন, এই বৈশিষ্ট্যগুলির ইনভার্স হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। অর্থাৎ আপনি বলে দিই, আপনারা লিখে নেবেন। ফার্স্ট অফ অল তার লজিক আসবে, মনে রাখবেন প্রি অপারেশনাল স্টেজের মধ্যে যে লজিকটি থাকবে সেই লজিকটি হচ্ছে কংক্রিট, নট অ্যাবস্ট্রাক্ট নয়, কংক্রিট লজিক হবে। যখন আপনি ফর্মাল স্টেজে যাবেন তখন দেখবেন অ্যাবস্ট্রাক্ট। তো আমি ফর্মালে গিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কংক্রিট কি, অ্যাবস্ট্রাক্ট কি। তো লজিক আসবে, অর্থাৎ তর্ক শক্তি চলে আসবে। যখন সে প্রি অপারেশনাল থেকে কংক্রিট অপারেশনাল স্টেজ চলে যাবে তখন তার লজিক শক্তি চলে আসবে, কনজারভেশন চলে আসবে, সংরক্ষণ ক্ষমতা চলে আসবে, তারপরে তার রিভার্সিবিলিটি চলে আসবে। সে বুঝতে পারবে যে বরফ থেকে জল হয়, জল থেকে বরফ হয়, মাটি থেকে কাদা হতে পারে, কাদা থেকে মাটি হতে পারে, এগুলি সে বুঝতে পারবে। তারপর হচ্ছে তার কি আসবে, তার আমরা দেখেছি সেন্ট্রেশন থাকে, অর্থাৎ সে একই কেন্দ্রীকরণ করে, একটি বস্তু বুঝতে পারে, তখন তার ডিসেন্ট্রিয়েশন চলে আসবে। ওই বস্তুটা বুঝতে হবে আপনাদেরকে। ডিসেন্ট্রিয়েশনের মধ্যে 3টি বস্তু রয়েছে। ডিসেন্ট্রেশন ভালো করে বুঝবেন, ডিসেন্ট্রেশন কি। প্রথমে আমরা দেখেছি সেন্ট্রেশন, এখন তার ডিসেন্ট্রেশন আসবে, অর্থাৎ তার বিকেন্দ্রীকরণ আসবে। অর্থাৎ প্রথমে দেখেছি সে একই কেন্দ্রীকরণ, একটি বস্তু নিয়ে বুঝে, এখন আমরা ডিসেন্ট্রেশন আসবে, অর্থাৎ তার অনেকটা বস্তু একসাথে বুঝতে পারবে। আর এই ডিসেন্ট্রেশন কি হতে পারে? নাম্বার 1 ক্লাসিফিকেশন,
ক্লাসিফিকেশন, নাম্বার 2 হবে কনজারভেশন, নাম্বার 3 হবে সেরিয়েশন, হবে সেরিয়েশন হবে। সেরিয়েশন কি, ক্লাসিফিকেশন কি, কনজারভেশন কি? কনজারভেশন অলরেডি আমরা বুঝে গিয়েছি। ক্লাসিফিকেশন হচ্ছে বর্গীকরণ, অর্থাৎ কয়েকটি বস্তু যদি শিশুকে দেওয়া হয় তাহলে সে ক্লাসিফাই করতে পারবে। এই ক্লাসে ছোটো বড় যদি আপনি ক্লাসিফাইং করার জন্য বলেন, সে ছোটোগুলি ছোটো ক্লাসে রাখবে, বড়গুলি বড় ক্লাসে রাখবে। যদি কয়েকটি কালারিং পেজ দিয়ে আপনি ক্লাসিফাই করতে বলেন, রেড কালারটি আলাদা করার জন্য ব্লু কালারটি ব্ল্যাক কালার দিয়ে সে ক্লাসিফাই করতে পারবে। অর্থাৎ যখন কংক্রিট অপারেশনে চলে যাবে সে ক্লাসিফাই করতে পারবে, সে কনজারভেশন করতে পারবে এবং সে সেরিয়েশন করতে পারবে। সেরিয়েশন মিনস হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো, অর্থাৎ সে একের পর এক ক্রমানুগতিভাবে সব কিছু সাজাতে পারবে এবং অ্যারেঞ্জ করতে পারবে। তো আমরা বুঝে নিলাম কংক্রিট অপারেশনের স্টেজে কী কী বৈশিষ্ট্য হতে পারে বা বৈশিষ্ট্য হয় কংক্রিট অপারেশনের স্টেজে। তারপর আমরা দেখে নেই ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ দেখার কোনো প্রয়োজন নেই। কংক্রিট অপারেশনাল স্টেজের এজ হচ্ছে 7 to 11। কংক্রিট অপারেশনাল স্টেজের এজ হচ্ছে 7 to 11। সেন্সরি এজ হচ্ছে 0 থেকে 2 ইয়ার্স। ও প্রি অপারেশনাল স্টেজের এজ হচ্ছে 2 to 7 ইয়ার্স। কংক্রিট অপারেশনাল স্টেজ হচ্ছে 7 to 11 ইয়ার্স। আর ফর্মাল অপারেশনাল স্টেজের এজ ডিউরেশন হচ্ছে 11 to অথবা 12 to বলতে পারেন 15 ইয়ার্স। এগুলি এজ আপনারা জেনে নেবেন। তো ফর্মাল অপারেশনাল স্টেজ কি? ফর্মাল অপারেশনাল স্টেজে যাওয়ার পর একটি শিশুর কংক্রিট লজিক আর অ্যাবস্ট্রাক্ট লজিক বুঝব। কংক্রিট লজিক কি আর অ্যাবস্ট্রাক্ট লজিক কি? অ্যাবস্ট্রাক্ট লজিক কি আর কংক্রিট লজিক কি আমরা বুঝব। অর্থাৎ কংক্রিট লজিক হচ্ছে তর্কশক্তি, যে বস্তুগুলি টাচ ফিল করা যায় ওই বস্তুর প্রতি তর্কশক্তি। অর্থাৎ কোনো একটি যে বস্তু দেখে যখন একটি শিশু লজিক লাগাতে পারে, তর্কশক্তি করতে পারে, তখন আমরা বলি কংক্রিট লজিক। অর্থাৎ কংক্রিট অপারেশন স্টেজের মধ্যে শিশুর যে লজিকটা থাকে তা হচ্ছে কংক্রিট। আর যখন ফর্মাল স্টেজে চলে যায় তখন যে লজিকটি শিশুটির হয় তখন এই লজিকটি হবে অ্যাবস্ট্রাক্ট লজিক। অ্যাবস্ট্রাক্ট মিনস কি? অ্যাবস্ট্রাক্ট মিনস হচ্ছে হাইপোথেটিক হতে পারে, অর্থাৎ কাল্পনিক। অ্যাবস্ট্রাক্ট মিনস হচ্ছে যে বস্তুগুলি টাচ ফিল করা যায় না, দেখা যায় না। অর্থাৎ আমি যদি বলি যে কোনো একটি ক্ষেত্রে আমি যদি বলি যদি একটি এক্সাম্পল দেই ফিলিংসের প্রতি, খুব সুন্দর কি দেখা যায় নাকি? সুন্দর টাচ ফিল করা যায় নাকি? ফিলিংস গুড ব্যাড ফিলিংসগুলি আমরা যদি বলি এগুলি হচ্ছে টাচ ফিল করা যায় না। অর্থাৎ কোনো একটা কল্পনা, যে আমি একটি প্ল্যান করেছি, আপনি প্ল্যান টাচ ফিল করতে পারবেন নাকি? না, টাচ ফিল করা যায় না। আইডিয়া টাচ ফিল করা যায় না। এগুলি হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট বস্তু। অর্থাৎ যে বস্তুগুলি দেখা যায় না, টাচ ফিল করা যায় না, ওই বস্তুগুলিকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়। তো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আছে ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে। এই ফর্মাল অপারেশনাল স্টেজের একমাত্র এক বৈশিষ্ট্য রয়েছে কয়েকটি, যেমন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আছে, হাইপোথেটিভ ও ডিডাকটিভ থিঙ্কিং আছে, অর্থাৎ হাইপোথেসিস আছে, কাল্পনিক শক্তি আছে এই ফর্মাল স্টেজে যাওয়ার পর। আশা করি আপনাদের এই পিয়াজেটের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্টের কোনো ডাউট নেই। এখন আমরা কয়েকটি এলিমেন্ট দেখব যে পিয়াজেট দিয়েছিলেন, তারপর আমরা দেখব কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে কাজ করেছিলেন তা দেখব। আমরা দেখে নেই উনি 4টি এলিমেন্ট দিয়েছিলেন, 4 এলিমেন্টস। দিয়েছিলেন। নাম্বার 1 হচ্ছে ম্যাচুরেশন। ম্যাচুরেশন কি আমরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে অলরেডি পড়ে নিয়েছি। ম্যাচুরেশন হচ্ছে পরিপক্কতা। অর্থাৎ উনি ম্যাচুরেশন দিয়েছেন 4 এলিমেন্ট ম্যাচুরেশন দিয়েছেন এবং সাথে দিয়েছেন যে ম্যাচুরেশন রিলেটেড টু হেরিডিটি। ম্যাচুরেশন রিলেটেড হেরিডিটি।
ম্যাচুরেশন হলো রিলেটেড টু হেরিডিটি, অর্থাৎ জিনগত প্রভাবের সাথে ম্যাচুরেশন সম্পর্কযুক্ত। তারপরে যদি আপনারা দেখে নেন, তারপরে উনি দিয়েছেন ম্যাচুরেশনের পর দিয়েছেন এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স উনি বলেছেন রিলেটেড টু অ্যাক্টিভিটি, রিলেটেড টু অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটির সাথে, কাজের সাথে এক্সপিরিয়েন্স যুক্ত। যেমন আমি যদি এক্সাম্পল দিই আপনাদের সাথে কীভাবে, যেমন আপনি যদি টিচিং করেন, মনে করেন আমি মোর দেন 8 ইয়ার্স থেকে পড়াচ্ছি অফলাইনে, অনলাইনেও পড়াচ্ছিলাম পূর্বে, তো জুম মিটিংয়ে অনেক সময় লকডাউনের সময় পড়িয়েছি। তো ওই যে এক্সপিরিয়েন্স হচ্ছে, এই যে ক্লাস উপস্থাপন করার যে এক্সপিরিয়েন্স, তা কি প্র্যাকটিসের দ্বারা, অ্যাক্টিভিটির দ্বারা এসেছে। অর্থাৎ আপনি যদি অ্যাক্টিভিটি করেন আপনার এক্সপিরিয়েন্স আসবে। যে কোনো অ্যাক্টিভিটি, আপনি যদি রানিং করেন, ফার্স্ট অফ অল আপনি কিছু মিটার রানিং করবেন, তারপরে আপনার লং রানিং করতে পারবেন। তেমনিভাবে আপনি যদি কথা বলা শেখেন, স্পিচ দেওয়া শেখেন, তাহলে আপনার ধীরে ধীরে কী হবে, একসময় আপনি ভালো একজন স্পিকার বনতে পারবেন। যে কোনো কাজ, আপনি যে কোনো একটা কাজ যখন করেন তখন আপনি স্কিলফুল হবেন এবং অ্যাক্টিভিটির দ্বারা আপনার এক্সপিরিয়েন্স আসবে। এক্সপিরিয়েন্স মিনস হচ্ছে আপনার ওই বস্তুর দ্বারা, ওই বস্তুর প্রতি আপনার অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্স মিনস হচ্ছে অভিজ্ঞতা, আর অভিজ্ঞতাটি অ্যাক্টিভিটির দ্বারাই আসে। এই জন্য উনি বলেছেন এক্সপিরিয়েন্স রিলেটেড টু অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে উনি বলেছেন সোশিয়াল ইন্টারাকশন। সোশিয়াল ইন্টারাকশন উনি বলেছেন সোশিয়াল ইন্টারাকশন রিলেটেড টু এনভায়রনমেন্ট। সোশিয়াল ইন্টারাকশন রিলেটেড টু এনভায়রনমেন্ট। সোশিয়াল ইন্টারাকশন রিলেটেড টু এনভায়রনমেন্ট। সোশিয়াল ইন্টারাকশন হচ্ছে রিলেটেড টু এনভায়রনমেন্ট, পরিবেশের সাথে সোশিয়াল ইন্টারাকশন সম্পর্কযুক্ত। আমরা লেভ ভাইগোস্কি ওনার থিওরি যখন আলোচনা করেছিলাম তখন দিয়েছিলাম সোশিয়াল ইন্টারাকশন কি, অর্থাৎ সমাজের সাথে অন্তঃক্রিয়া, অর্থাৎ সমাজের সাথে মিলামেশা। সমাজের সাথে মিলামেশা কীভাবে হবে, এনভায়রনমেন্ট যদি না হয় কীভাবে হবে, এনভায়রনমেন্ট রিলেটেড টু এনভায়রনমেন্ট। এবং শেষ উনি দিয়েছিলেন যে ইকুইলিব্রেশন। এই ইকুইলিব্রেশন আমাদেরকে বুঝতে হবে। ইকুইলিব্রেশন নিয়ে অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন রয়েছে। অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন থেকে আমাদের বুঝতে হবে, এবং অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের থেকে এক্সামে অনেকবার এসেছিল। ইকুইলিব্রেশন কি, ইকুইলিব্রেশন থেকে অ্যাসিমিলেশন রয়েছে, অ্যাকোমোডেশন রয়েছে, এগুলি আমরা বোঝার চেষ্টা করব। তো দেখেন এই ইকুইলিব্রেশন, প্রসেস অফ ইকুইলিব্রেশন কী হতে পারে। ইকুইলিব্রেশন মানে সমতা করা। আমরা যখন একটি নলেজ আমরা গ্যাদার করি, গ্যাদার করার সময় আমাদের ইন্টারনাল যে নলেজ রয়েছে, অর্থাৎ ওল্ড নলেজের সাথে নিউ নলেজের সমতা করে আমরা শিখি। অর্থাৎ আমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ অলরেডি যে নলেজ আমাদের রয়েছে, এই নলেজের সাথে আমরা যা নিউ নলেজ পেলাম, এই নিউ নলেজকে ইন্টারনালি আমরা সমতা করি, আমাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে সমতা করি, তারপরে আমরা শিখি এবং আমরা আমাদের ব্রেনের মধ্যে গ্যাদার করে থাকি। তো ওই প্রসেসকে বলা হয় ইকুইলিব্রেশন, অর্থাৎ সন্তুলন করা, সমতা করা। অর্থাৎ ইকুইলিব্রেশনের কিছু প্রসেস রয়েছে আমরা দেখব। তারপরে অ্যাকোমোডেশনের প্রসেস রয়েছে। অনেকটা ইম্পর্টেন্ট টপিকগুলি কিন্তু দেখতেই হবে, পড়তে হবে। তো আমরা দেখে নিই কী হতে পারে ইকুইলিব্রেশন। 4 এলিমেন্ট আপনারা লিখে নেবেন ইকুইলিব্রেশন পর্যন্ত। 4টি এলিমেন্টস উনি দিয়েছেন: ম্যাচুরেশন, এক্সপিরিয়েন্স, সোশিয়াল ইন্টারাকশন অ্যান্ড ইকুইলিব্রেশন। এখন দেখব আমরা প্রসেস অফ ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশনের প্রসেস কি আমরা দেখব এখন। ফার্স্ট হচ্ছে ইকুইলিব্রেশন যদি আমি লিখি, ইকুইলিব্রেশন হচ্ছে অ্যাডাপ্টেশন অ্যান্ড অর্গানাইজেশন। লিখে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন। ইকুইলিব্রেশন আমি যদি ওই সাইড থেকে নিই, ওই সাইড থেকে নেই, তাহলে হবে অ্যাডাপ্টেশন। এবং ওই জায়গায় হবে অর্গানাইজেশন। অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন। ইকুইলিব্রেশন হচ্ছে অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন।
এই জায়গা হচ্ছে অ্যাডাপ্টেশন কি? অ্যাডাপ্টেশন হচ্ছে মানিয়ে নেওয়া। অ্যাডাপ্ট শব্দটি এসেছে ইংলিশ শব্দ, অ্যাডাপ্ট মানে পুষ্য গ্রহণ করা, মানিয়ে নেওয়া। যখন আমরা কোনো একটা বস্তুকে কি করি, আমরা অ্যাডাপ্টেশনের বিভিন্ন অর্থ হতে পারে। অ্যাডাপ্টেশন আপনি বায়োলজিক্যালি দেখতে পারেন, অর্থ হতে পারে। অ্যাডাপ্টেশন আপনি যদি সাইকোলজিক্যালি দেখেন তাহলে অন্য অর্থ হতে পারে। অর্থাৎ অ্যাডাপশন যদি আমরা দেখি, অ্যাডাপ্টেশন মিন্স হচ্ছে যে কোনো বস্তুকে যখন আমরা মানিয়ে নেই, যখন আমরা অ্যাডজাস্ট করে নেই, যখন আমরা খাপ খাইয়ে নেই, আমাদের সাথে মানিয়ে নেই। যেমন আমি যদি এক্সাম্পল দেই, আপনারা দেখবেন বর্তমানে এনভায়রনমেন্টের পরিস্থিতি কত ভয়াবহ বর্তমানে চলছে। কখনো অনেক বেশি বৃষ্টি হয়, কখনো অনেক বেশি গরম হয়। আজকে অনেক বেশি গরম লাগছে। তো আজকে অনেক বেশি গরম, এই সিচুয়েশনকে আমরা মানিয়ে নেই। এই সিচুয়েশনকে কী করি, আমরা মানিয়ে নেই এবং এই সিচুয়েশনে বসবাস করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নেই। অর্থাৎ এইভাবে প্রস্তুত করা এবং মানিয়ে নেওয়ার নামই হচ্ছে অ্যাডাপ্টেশন। আর অর্গানাইজেশন মিন্স হচ্ছে সংগঠন। এদিকে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, এদিকে আমাদের প্রয়োজন নেই, এক্সামের মধ্যে আসে না, এবং আমরা ওই জায়গা থেকে দেখবো অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনে আবার দুই প্রকার হতে পারে। অ্যাডাপ্টেশন আবার হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ অ্যাডাপ্টেশন। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন আমরা বুঝবো। এরপর আমরা দেখবো প্রসেস অফ অ্যাকোমোডেশন। 1 মিনিট সময় নিচ্ছি। আমরা দেখবো এবং বোঝার চেষ্টা করব অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন কী হতে পারে, অ্যাকোমোডেশন কী হতে পারে। ফার্স্ট অফ অল দেখেন এই অ্যাসিমিলেশন কী। অ্যাসিমিলেশন হচ্ছে, অ্যাসিমিলেশন জানার পূর্বে আমাদেরকে জানতে হবে স্কিমা। স্কিমা এক্সামের মধ্যে অনেক সময় অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আপনারা দেখতে পারেন ফ্রিকুয়েন্টলি স্কিমা সম্পর্কে এক্সামের মধ্যে আস্কিং করা হয়েছে বা এক্সামের মধ্যে আসবে। স্কিমা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট পিয়াজেটের। তো স্কিমা সম্পর্কে আমরা জেনে নেই, তারপরে অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন বুঝতে আমাদের অসুবিধা হবে না, আমরা বুঝতে পারবো। স্কিমা হচ্ছে একটি মেন্টাল স্ট্রাকচার। স্কিমা হচ্ছে মানুষের মেন্টাল স্ট্রাকচার। মনে করেন মেমোরি হতে পারে, মানুষের মাইন্ডের মধ্যে, হিউম্যান বিংসের মাইন্ডের মধ্যে একটি স্ট্রাকচার রয়েছে অ্যাকর্ডিং টু পিয়াজেট। ওই স্ট্রাকচারকে স্কিমা বলা হয়। যে স্ট্রাকচারের মধ্যে কি, স্ট্রাকচারের কাজ কি? স্ট্রাকচারের কাজ হচ্ছে এক্সিস্টিং নলেজ, প্রিভিয়াস নলেজ, এক্সিস্ট করে। এক্সিস্ট মিন্স কী করে, থাকে ওই জায়গার মধ্যে এক্সিস্ট করে, থাকে কি, থাকে প্রিভিয়াস নলেজ। অর্থাৎ স্কিমা কি, স্কিমা মনে করেন আপনার মাইন্ডের মধ্যে বা প্রত্যেক হিউম্যান বিংয়ের মাইন্ডের মধ্যে একটি স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচার মিন্স হচ্ছে ফ্রেম রয়েছে। যে ফ্রেমের মধ্যে এক্সিস্টিং করে তাকে প্রিভিয়াস নলেজ। মানুষের যা নলেজ গ্যাদার করে ওই স্ট্রাকচারের মধ্যে অ্যাকর্ডিং টু পিয়াজেট গিয়ে এক্সিস্ট করে, মতলব ওই জায়গার মধ্যে থাকে। তো ওই ফ্রেমকে স্কিমা বলা হয়। এক্সামের মধ্যে কিভাবে আসতে পারে স্কিমা থেকে, কখনো স্কিমা দিয়ে ডেফিনেশন নিচে দিয়ে দিবে 4টি অপশনের দ্বারা, যে স্কিমার ডেফিনেশন কী হতে পারে। তো এক্সিস্টিং প্রিভিয়াস নলেজ, স্কিমার ডেফিনেশন হচ্ছে মেন্টাল স্ট্রাকচার এক্সিস্টিং প্রিভিয়াস নলেজ। অর্থাৎ মানুষের একটি মানসিক একটি ব্রেইনের একটি স্ট্রাকচার, একটি ফ্রেম, যে জায়গার মধ্যে পূর্বের নলেজগুলি জমা থাকে অথবা মজুদ থাকে। তারপরে দেখেন কীভাবে আস্কিং করা যেতে পারে এক্সামের মধ্যে আসতে পারে অ্যাকর্ডিং টু পিয়াজেট। যে মেন্টাল স্ট্রাকচারকে কী বলা হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আপনারা দেখবেন অ্যাকর্ডিং টু পিয়াজেট উনি মেন্টাল স্ট্রাকচারকে কী বলেছেন, স্কিমা। পিয়াজেট মেন্টাল স্ট্রাকচারকে স্কিমা বলেছেন। তো এই জায়গা আপনারা বুঝে নিয়েছেন। এখন আমরা দেখবো অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন আমরা বুঝবো। অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন কী কী হতে পারে। ফার্স্ট অফ অল দেখে নেই
অ্যাসিমিলেশন হচ্ছে এই মেন্টাল স্ট্রাকচারের মধ্যে অর্থাৎ স্কিমার মধ্যে যখন কোনো নিউ ইনফরমেশন আমরা গ্যাদার করি, অর্থাৎ স্কিমার মধ্যে যখন আমরা নতুন কোনো ইনফরমেশন পাই তখন ওই নতুন ইনফরমেশনকে বলা হয় অ্যাসিমিলেশন। যেমন আমি যদি মনে করি একজন মানুষ কী করলো, একটি শিশু প্রথমে সে ডাল অথবা ভাত খাওয়া শিখলো আলাদা আলাদা করে। একদিন কী করলেন, ওর মা ওকে ডাল এবং ভাত একসাথে দিয়ে দিলেন। তখন এই শিশুটি কী করলো, তখন ওই শিশুটি ডাল ভাতকে একসাথে মিক্স করে খাওয়া শুরু করলো। অর্থাৎ যখন সে একসাথে মিক্স করলো তখন আলাদা একটি বস্তু তৈরি হয়ে গেল। যখন আরেকটা একটি বস্তু তৈরি হয়ে গেল তখন একটি নতুন ইনফরমেশন কালেক্ট হলো, অর্থাৎ নতুন একটি বস্তু ক্রিয়েট হলো। যখন নতুন বস্তু ক্রিয়েট হলো তখন সে ডাল এবং ভাত একসাথে মিক্স করে যখন খেলো তখন সে আলাদা ইন্টারেস্ট পাবে, আলাদা টেস্ট পাবে। এই টেস্ট আলাদা হওয়ার কারণে, নতুন হওয়ার কারণে এই প্রসেসকে বলা হয় অ্যাসিমিলেশন। এক্সামের মধ্যে এই কোয়েশনটি এসেছিল, আপনারা দেখে নেবেন। ইয়ারটি মনে নেই, কিন্তু কোনো এক প্রিভিয়াস ইয়ারের কোয়েশন পেপারে এই এক্সাম্পলটি এসেছিল। আপনারা আরও মনে করে এক্সাম্পল দিয়ে দিই, তা বুঝতে পারবেন ভালো করে ইজিলি। অ্যাসিমিলেশন হচ্ছে নতুন কোনো ইনফরমেশন গ্যাদার করা, যে কোনো নতুন ইনফরমেশন গ্যাদার করা, তা হচ্ছে অ্যাসিমিলেশন। আর গ্যাদার কোন জায়গায় হবে, স্কিমার মধ্যে হবে। তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কি? অ্যাকোমোডেশন হচ্ছে নতুন যে ইনফরমেশন গ্যাদার হয়েছে এই ইনফরমেশনকে প্রিভিয়াস ইয়ার নলেজ, যখন আরও একটি নলেজ সিমিলারলি পাওয়া যাবে, এই সিমিলার নলেজকে প্রিভিয়াস নলেজের সাথে অ্যাডজাস্ট করা, ম্যানিপুলেট করা, খাপ খাইয়ে বসানো, তাকে বলা হয় অ্যাকোমোডেশন। আমি যদি এক্সাম্পল দিই আপনাদেরকে অ্যাকোমোডেশনের এক্সাম্পল, মনে করেন একটি শিশু কী করে, পাখি সম্পর্কে তার জ্ঞান রয়েছে, অলরেডি পাখি সম্পর্কে সে জানে। যখন সে একটি ক্র দেখলো তখন তাকে বলা হলো একটি মানে কাক পাখি। তখন ওই যে কাক পাখি, যেহেতু অলরেডি পাখি সম্পর্কে তার নলেজ রয়েছে, অলরেডি জানা নলেজের মধ্যে যখন কোনো একটি তথ্য কী করা হয়, অ্যাডজাস্ট করা হয়, ম্যানিপুলেট করা হয়, অ্যাডজাস্টমেন্টকে তা খাপ খাইয়ে দেওয়া হয়, পরিবর্তন করা হয়, তখন ওই প্রসেসকে অ্যাকোমোডেশন বলা হয়। অলরেডি সে জানে পাখি সম্পর্কে, পাখি কি, পাখির ডানা হয়, এভাবে টুট হয়, ট্যাং হয়, সব কিছু জানে, কিন্তু কোন পাখি কি তা জানে না। তাকে বলেই দেওয়া হলো এই পাখিটির নাম তা হচ্ছে অ্যাকোমোডেশন। তার প্রিভিয়াস নলেজের মধ্যে তার অলরেডি নলেজ রয়েছে, এই অলরেডি নলেজকে অ্যাকোমোডেশন করা হয়েছে, মডিফাই করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। এই প্রসেসকে আমরা বলে থাকি অ্যাকোমোডেশন। আবারও বলে দিচ্ছি, স্কিমা কি? স্কিমা হচ্ছে মেন্টাল স্ট্রাকচার। মানুষের মাইন্ডের মধ্যে একটি মানসিক ফ্রেম রয়েছে, এই ফ্রেমের মধ্যে কি হয়, এক্সিস্টিং প্রিভিয়াস নলেজগুলি এক্সিস্ট করে, অর্থাৎ থাকে। এই স্ট্রাকচারকে স্কিমা বলে অ্যাকর্ডিং টু পিয়াজেট। এবং অ্যাসিমিলেশন কি? এই স্কিমার মধ্যে যখন কোনো নতুন ইনফরমেশন কালেক্ট করা হয়, নতুন ইনফরমেশন গ্যাদার করা হয়, তখন এই নতুন ইনফরমেশনকে বলা হয় স্কিমা। ওই গ্যাদারিং প্রসেসকে, যে নতুন ইনফরমেশনকে মাথার মধ্যে গ্যাদার করার যে প্রসেস রয়েছে, এই গ্যাদারিংকে বলা হয় অ্যাসিমিলেশন। অ্যান্ড অ্যাকোমোডেশন হচ্ছে যে নলেজ অলরেডি পূর্বে রয়েছে, অর্থাৎ কোনো একটি বিষয়বস্তু নিয়ে অলরেডি শিশুটির মাথায় জ্ঞান রয়েছে, কিন্তু সে জানে না যে এই বস্তুটার অন্য কোনো অ্যালটারনেটিভ হতে পারে কিনা। তখন অ্যালটারনেটিভ বস্তুটি তাকে মডিফাই করে, ম্যানিপুলেট করে, তাকে চেঞ্জ করে, অ্যাডজাস্ট করে তার মেন্টাল স্কিমার মধ্যে ফিট করা হয়, তখন এই প্রসেসকে বলা হয় অ্যাকোমোডেশন। তো আমরা দেখে নিই প্রসেস অফ অ্যাকোমোডেশন, তাহলে আপনারা আরও ভালো করে বুঝে নেবেন। যখনই এক্সামের মধ্যে আসবে, কিভাবে আসবে, যখন আপনারা নিউ কোনো শব্দটি পেয়ে যাবেন, যখন এক্সামের কোয়েশনের সাথে আপনাকে হিন্টস দিয়ে দিচ্ছি, নিউ শব্দটি চলে আসবে, নিউ আসলেই অ্যাসিমিলেশন হবে। আর মডিফাই করা, অ্যাডজাস্ট করা, ম্যানিপুলেট করা, এই তিনটি শব্দ মনে রাখবেন। মডিফাই, অ্যাডজাস্ট, ম্যানিপুলেট, এই শব্দগুলি আসলেই এই এক্সামের মধ্যে হবে, মিনিং হবে। যদি মডিফাই করা হয়, ম্যানিপুলেট করা হয়, অ্যাডজাস্ট করা হয়, তাহলে অ্যাকোমোডেশন হবে। আর নিউ ইনফরমেশন গ্যাদার বোঝালে কী হবে, অ্যাসিমিলেশন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখি আমরা প্রসেস অফ অ্যাকোমোডেশন। আমরা প্রসেস অফ অ্যাকোমোডেশন আমরা এখন বুঝবো। প্রসেস অফ অ্যাকোমোডেশন কীভাবে হতে পারে? ফার্স্ট অফ অল, কোনো একটি আমরা কী করি, আমরা অ্যাসিমিলেট করি, নতুন ইনফরমেশনকে কী করি, অ্যাসিমিলেট করি। তারপরে কী করি আমরা, তারপরে আমরা একটি নতুন ইনফরমেশনকে ইকুইলিব্রেশন করি। তারপরে আমরা কী করি, তারপরে নিউ সিচুয়েশন ক্রিয়েট করি। তারপরে আমরা ডিসইকুইলিব্রেশন করি, তারপরে অ্যাকোমোডেশন হয়। অর্থাৎ আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসিমিলেশন, গ্যাদার করা, নলেজ আমরা গ্যাদার করি, নিউলি অ্যাসিমিলেশন,
অ্যাসিমিলেশন, বাস। তারপরে কি করা হয়, তারপরে ওই অ্যাসিমিলেশনকে, নতুন ইনফরমেশনকে কি করা হয়, ইকুইলিব্রেশন করা হয়। অর্থাৎ আমরা আমাদের ইন্টারনাল যে নলেজ রয়েছে, ইন্টারনাল নলেজের সাথে আমরা সমতুল্য করে শিখি, অর্থাৎ ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন তারপরে কি করা হয়, তারপরে ওই ইকুইলিব্রেশনকে আমরা কি করি, নিউ সিচুয়েশন তৈরি করি, নিউ সিচুয়েশন। নিউ সিচুয়েশন ক্রিয়েট করি। তারপরে ওই নিউ সিচুয়েশনকে আমরা কি করি, ডিসইকুইলিব্রেশন করি। ডিসইকুইলিব্রেশন করি, তারপর হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন হয়। অ্যাকোমোডেশন হয় অর্থাৎ বুঝে নিন, একটি নিউ ইনফরমেশন যখন আমরা গ্যাদার করি অর্থাৎ অ্যাসিমিলেশন হয়। তারপর কি করি, আমরা ইকুইলিব্রেশন করি। আমাদের ইন্টারনাল যে নলেজ রয়েছে বা আমরা ইন্টারনালি কি করি, ওকে ইকুয়ালি আমরা তুলনা করে দেখি এবং তুলনা করে শিখি। তারপর নিউ সিচুয়েশন ক্রিয়েট হয়। নিউ সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পর ডিসইকুইলিব্রেশন হয়ে যায়। অর্থাৎ যখন আমরা অ্যাসিমিলেশন করি, ইকুইলিব্রেশন করি, আমরা শিখে নিলাম একটি বস্তু, আমরা নতুন ইনফরমেশন কালেক্ট করলাম, অ্যাসিমিলেশন হলো, আমরা ইকুইলিব্রেশন করে শিখে নিলাম, অলরেডি শিখে গেলাম। তারপর যখন সেম রিলেটেড একটি বস্তু আমাদের সামনে নিউ সিচুয়েশন ক্রিয়েট করে, নিউ সিচুয়েশন কীভাবে, যে একটি শিশু পাখি সম্পর্কে তার জ্ঞান রয়েছে, সে জানে পাখি সম্পর্কে, প্রথম দিন সে যখন পাখি দেখেছিল তাকে বলা হয়েছিল এটি হচ্ছে পাখি, তো সে জানে পাখির দুটি ডানা হয়, ঠোঁট হয়, এইভাবে পাখি উঠতে জানে, এগুলি সে শিখেছে। কিন্তু শিখে সে কী করেছে, ইকুইলিব্রেশন করে শিখে নিয়েছে। অ্যাসিমিলেশন ইনফরমেশন পেয়েছে, ইকুইলিব্রেশন করে শিখে নিয়েছে যে এটি হচ্ছে পাখি। তারপর আরেকদিন কি হলো, তার সামনে একটি নতুন সিচুয়েশন ক্রিয়েট হলো, নতুন একটি কালারিং পাখি আসলো। আসার পর কালারিং পাখি যখন আসলো, কালারিং পাখি আসার পর ও জানে না কি, সে তো বলছে পাখি, তখন তাকে বলে দেওয়া হলো এটি হচ্ছে কিংফিশার। তখন সে কি, তার এই নিউ সিচুয়েশন পাওয়ার পর তাকে যখন কিংফিশার বলে দেওয়া হলো, তখন ডিসইকুইলিব্রেশন হয়ে গেল। তার পূর্বের যে জ্ঞানটি ছিল পাখি সম্পর্কে, যে পাখি এরকম হয়, তার এই ইকুইলিব্রেশনের মধ্যে ডিসইকুইলিব্রেশন হয়ে গেল, অসমতা হয়ে গেল। তারপর তাকে অ্যাডজাস্ট করে, মনিপুলেট করে, অর্থাৎ তাকে বলা হলো যে এটি হচ্ছে কিংফিশার। অর্থাৎ সে কী করলো, তার পূর্বের নলেজের সাথে অ্যাডজাস্ট করলো, মনিপুলেট করলো, মডিফাই করে জেনে গেল যে এইভাবে কালার হলে কিংফিশার পাখি হয়। অর্থাৎ এই প্রসেসটি হচ্ছে অ্যাকোমোডেশনের প্রসেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখে নেই কয়েকটি পয়েন্ট রয়েছে। পিয়াজেট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমরা একটি পয়েন্ট লিখেছি, এক্সামের মধ্যে এসেছে বারবার, এই পয়েন্টটি কনফিউজ ক্রিয়েট করে। সর্বশেষ আমরা এই পয়েন্টটি আলোচনা করব। পিয়াজেট উনি 1932-তে মোরাল ডেভেলপমেন্টের মধ্যে কাজ করেছিলেন। ফার্স্ট যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি হয়ে থাকেন, সাইকোলজিস্ট হয়ে থাকেন, যিনি মোরাল ডেভেলপমেন্টের মধ্যে কাজ করেছেন, তিনি হলেন পিয়াজেট। 1932-তে উনি কাজ করেছিলেন। তো উনি টু টাইপস অফ মোরাল ডেভেলপমেন্ট দিয়েছিলেন, টু টাইপস অফ মোরাল ডেভেলপমেন্ট দিয়েছিলেন। তো টু টাইপস কি দিয়েছিলেন, ফার্স্ট দিয়েছিলেন হিট্রোনমাস মোরালিটি। হিট্রোনমাস মোরালিটি, এবং সেকেন্ড দিয়েছিলেন অটোনমাস মোরালিটি। অটোনমাস মোরালিটি, ওই দুইটি প্রকার তিনি দিয়েছিলেন, হিট্রোনমাস অ্যান্ড অটোনমাস। আমরা দেখব হিট্রোনমাস এবং অটোনমাস মোরালিটি কাকে বলে, এবং উনি 1932-তে মোরাল ডেভেলপমেন্টের মধ্যে কাজ করেছিলেন। হিট্রোনমাস মোরালিটিকে বলা হয় মোরাল রিয়েলিজম। এক্সামের মধ্যে আসে। এবং অটোনমাস মোরালিটিকে বলে মোরাল রিলেটিভিজম। মোরাল রিলেটিভিজম
তো আমরা বুঝে নেব মোরাল রিলিজম কাকে বলে, মোরাল রিলেটিভিজম কাকে বলে। ফার্স্ট অফ অল বুঝে নেই হিট্রোনমাস মোরালিটি কি। হিট্রোনমাস আর অটোনমাস এই দুইটি শব্দ বুঝে নেই, হিট্রোনমি অটোনমি। হিট্রোনমি হচ্ছে ভিন্ন ধর্মতা, অর্থাৎ যে মোরালিটির মধ্যে ভিন্নতা রয়েছে, ভিন্ন বস্তু রয়েছে, অর্থাৎ ভিন্ন মোরালিটি রয়েছে, অনেক সাইড রয়েছে, এই মোরালিটিকে আমরা বলতে পারি হিট্রোনমাস মোরালিটি। আর যে মোরালিটির মধ্যে শুধু একটি সাইড রয়েছে, একদিকে রয়েছে, অর্থাৎ স্বতন্ত্র, অর্থাৎ অটোনমাস আমরা বলে থাকি কি নিজের স্বার্থ রয়েছে, অর্থাৎ যে কোনো একটি বস্তু নিয়ে কথা বলেছে তাকে বলি আমরা অটোনমাস মোরালিটি। তো বুঝে নেই প্রথমে ফার্স্ট অফ অল আমরা দেখব কলবার্গ, উনি মোরাল ডেভেলপমেন্ট দিয়েছিলেন। কলবার্গের দুই একটি স্টেজ যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো, এবং এক্সামের মধ্যে কলবার্গের স্টেজে রিলেটেড করে এক্সামের মধ্যে আসে। তাহলে আমরা বুঝে নেব হিট্রোনমাস মোরালিটি। আরেকটি কথা মনে রাখবেন, যেহেতু হিট্রোনমাস কথাটি এসেছে, যখন একজন শিক্ষক ক্লাসের মধ্যে গ্রুপ ক্রিয়েট করবেন, অর্থাৎ বাচ্চাদেরকে গ্রুপ লার্নিং দেওয়ার জন্য গ্রুপ ক্রিয়েট করতে যাবেন, তখন ওনাকে হিট্রোজেনাস গ্রুপ ক্রিয়েট করবেন, অর্থাৎ হোমোজেনাস না। অর্থাৎ হিট্রোজেনাস মিনস হচ্ছে যে বিভিন্ন ইন্টেলিজেন্স, বিভিন্ন দিক থেকে কোনো একটি ছাত্র ইংলিশে ভালো, কোনো একটি ছাত্র ম্যাথসে ভালো, কোনো একটি ছাত্র উইক, কোনো একটি ছাত্র স্ট্রং, এইভাবে সব মিলিয়ে গ্রুপ তৈরি করবেন, তখন শিশুদের ডেভেলপমেন্ট হবে। যদি শুধু একই ভাগের বা একই বিভাগের যদি বাচ্চাদেরকে একত্রিত করেন তখন হোমোজেনাস মোরালিটি হবে, হোমোজেনাস গ্রুপিং হবে। আর হোমোজেনাস গ্রুপিং হচ্ছে নেগেটিভ একটি মার্ক এক্সামের মধ্যে আসে, যে টিচার যখন গ্রুপিং করবেন তখন কীভাবে করবেন, হিট্রোনমাস, অটোনমাস, তারপরে হোমোজেনাস, এভাবে অনেক অপশন দিয়ে থাকে চারটি। তো এর থেকে কারেক্ট হবে হিট্রোনমাস গ্রুপ ওনাকে, অথবা হিট্রোজেনাস গ্রুপ ওনাকে তৈরি করতে হবে, হিট্রোজেনাস গ্রুপ। মনে রাখবেন হিট্রো মানে ভিন্ন ধর্মিতা, বিভিন্ন বুদ্ধি ক্ষমতা সম্পন্ন স্টুডেন্টকে একত্রিত করে গ্রুপ তৈরি করবেন, তখন শিশুদের লার্নিংয়ে ডেভেলপমেন্ট হবে। তো দেখেন আমরা হিট্রোনমাস অ্যান্ড অটোনমাস মোরালিটি থেকে, হিট্রোনমাস মোরালিটি আমরা দেখেছি কালবার্গের তিনটি লেভেল। নেক্সট ক্লাসের মধ্যে আমরা কালবার্গের মোরাল ডেভেলপমেন্ট পড়বো। উনি তিনটি লেভেল দিয়েছেন, এবং তিনটি লেভেলে, প্রত্যেকটি লেভেলে দুইটি করে স্টেজ দিয়েছিলেন। তিনটি লেভেল প্রি কনভেনশনাল, কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল। প্রি কনভেনশনালের মধ্যে রয়েছে উনি বলেছেন যেন অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। সেকেন্ড দিয়েছেন উনি টিট ফর টাট, অর্থাৎ মিউচুয়াল এক্সচেঞ্জ, এবং থার্ড দিয়েছেন উনি গুড বয় নাইস গার্ল। সেকেন্ড লেভেলের প্রথম স্টেজ গুড বয় নাইস গার্ল, আমরা নেক্সট দিন আলোচনা করব। তো আজকে দেখেন এই তিনটি স্টেজ হিট্রোনমাস অ্যান্ড অটোনমাস মোরালিটির সাথে সংযুক্ত, এই জন্য এই তিনটি স্টেজ বললাম। কলবার্গের প্রথম যে স্টেজ হয়েছে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, অবিডিয়েন্ট অ্যান্ড পানিশমেন্ট। তো অবিডিয়েন্ট এই পানিশমেন্টের মধ্যে আপনারা যদি দেখেন এই জায়গার মধ্যে দুইটি সাইড রয়েছে। কি দুইটি সাইড রয়েছে? ফার্স্ট অফ অল রয়েছে যে যদি তুমি বাধ্য হও তাহলে তোমার কি করা হবে, পানিশমেন্ট দেওয়া হবে না। যদি অবাধ্য হয় তখন পানিশমেন্ট দেওয়া হবে, অর্থাৎ দুইটি সাইড রয়েছে। এই জন্য আপনারা যদি রিলেটিভলি বোঝার চেষ্টা করেন, এবং যখন এক্সামের মধ্যে আসে যে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট এই স্টেজটি কালবার্গের পিয়াজেটের কোন স্টেজের সাথে সংযুক্ত হবে, তো আপনি বলবেন হিট্রোনমাস মোরালিটি। অর্থাৎ এটি দুইটি সাইড রয়েছে, অর্থাৎ অবিডিয়েন্স রয়েছে, পানিশমেন্ট রয়েছে, দুইটি সাইড রয়েছে। অর্থাৎ যদি তুমি অবিডিয়েন্স হও, বাধ্য হও, তাহলে পানিশমেন্ট দেওয়া হবে না, যদি অবাধ্য হও তখন পানিশমেন্ট দেওয়া হবে। তো আমরা যখন কালবার্গসে যাবো এগুলি বুঝবো, আজকে আমরা এগুলি বুঝে নেই। তো কালবার্গসের প্রথম লেভেলের প্রথম স্টেজটি অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, এই স্টেজটি পিয়াজেটের হিট্রোনমাস মোরালিটির সাথে সংযুক্ত বা হিট্রোনমাস মোরালিটির সাথে মিশে। এই জন্য বলা হয় যে কালবার্গস পিয়াজেটের থেকে ইন্সপায়ার হয়ে তিনি মোরাল ডেভেলপমেন্ট স্টেজেসগুলি দিয়েছিলেন। তারপর হচ্ছে ওনার সেকেন্ড স্টেজের মধ্যে উনি বলেছেন মিউচুয়াল এক্সচেঞ্জ। মিউচুয়াল এক্সচেঞ্জ অর্থাৎ টিট ফর টাট। মিউচুয়াল এক্সচেঞ্জ কি আমরা বুঝবো, এখন বুঝে নেই একটু। মিউচুয়াল এক্সচেঞ্জ হচ্ছে একটি শিশু বলছে তার ফ্রেন্ডসকে যে তুমি আমাকে কি করো, আজকে তুমি আমাকে তোমার টিফিন শেয়ার করো, আমি কালকে তোমাকে আমার টিফিন শেয়ার করবো। অথবা আমি কালকে তোমাকে টিফিন শেয়ার করেছিলাম, আজকে তুমি আমাকে টিফিন শেয়ার করো। অথবা তুমি আজকে কি করো, তোমার খাতাটা আমার হেল্প করো, আমি তোমাকে কালকে খাতাটা হেল্প করবো। বা যে কোনো কিছু, তুমি ওই কাজটা করো, আমি তোমার জন্য করবো। অর্থাৎ তুমি কাজটা করো, আমি তোমার জন্য করব, তুমি কাজটা করো, আমি তোমার জন্য করব, তুমি যদি করো আমি করবো, নাহলে করবো না। অর্থাৎ একটি সাইড রয়েছে, শুধু একটি সাইড রয়েছে। কি সাইড রয়েছে? অটোনমাস, শুধু নিজের স্বার্থ রয়েছে। স্বার্থ কি? যে তুমি যদি করো আমি করব, যদি করো না তাহলে করবো না। অর্থাৎ স্বার্থ রয়েছে, অটোনমাস, অটোনমি, স্বতন্ত্র রয়েছে, স্বাধীনতা রয়েছে, একটি সাইড রয়েছে। আপনারা বলেন যে তুমি ওই শিশুটা যদি সাহায্য করে তাহলে সাহায্য করবে,
যদি সাহায্য করে না করবে নাকি, করবে না। অর্থাৎ একটি সাইড রয়েছে, অর্থাৎ একটি সাইড রয়েছে এবং কি রয়েছে, স্বার্থ রয়েছে, অটোনমি রয়েছে, নিজের স্বাধীনতা রয়েছে, নিজের কোনো স্বার্থ রয়েছে এর পিছনে। এই জন্য বলা হয় যে মিউচুয়াল এক্সচেঞ্জ এই যে পয়েন্টটি রয়েছে কালবার্গের, এই যে লেভেলটি স্টেজটি রয়েছে, ফার্স্ট লেভেলের সেকেন্ড স্টেজ, এই সেকেন্ড স্টেজই হচ্ছে আমি যদি বলি অটোনোমাস মোরালিটি, অর্থাৎ পিয়াজেটের অটোনোমাস মোরালিটির সাথে সংযুক্ত হয় বা অটোনোমাস মোরালিটির সাথে রিলেটেড। আপনারা আশা করি বুঝে গিয়েছেন। তার হচ্ছে আরেকটি স্টেজ গুড বয় নাইস গার্ল। গুড বয় নাইস গার্ল, গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন, অর্থাৎ এই স্টেজটি হচ্ছে কালবার্গের সেকেন্ড লেভেলের ফার্স্ট স্টেজ। এই স্টেজের মধ্যে দেখেন আপনারা দুইটা সাইড রয়েছে, গুড বয় নাইস গার্ল। আপনি যদি ভালো কাজ করো তাহলে, যদি ছেলে হও তাহলে মানুষ গুড বয় বলবে, আর যদি মেয়ে হও তাহলে নাইস গার্ল বলবে। যদি এর অর্থ হলো কি, এর অপোজিটও রয়েছে। অপোজিট কি, যদি খারাপ কাজ করো তোমাকে খারাপ ব্যাড গার্ল বলা হবে, ব্যাড বয় বলা হবে। তখন কি, এই যে দুইটি সাইড রয়েছে, অর্থাৎ যখনই দুইটি সাইড হবে হিট্রোনোমাস হবে, যখন তা কী হবে অপোজিট পজিটিভ বোথ সাইড থাকবে, তখন কী হবে, আমরা বলবো গুড বয় নাইস গার্ল হচ্ছে এই হিট্রোনোমাস মোরালিটির সাথে সম্পর্কযুক্ত। গুড বয় নাইস গার্ল হচ্ছে হিট্রোনোমাস মোরালিটির সাথে সম্পর্কযুক্ত। আশা করি আপনারা এই পিয়াজেটের আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখেছেন এবং দেখে বুঝেছেন। যদি আপনাদের কোয়ারি থাকে, ডাউট থাকে, আপনারা কমেন্ট করবেন। আর নেক্সট ক্লাসগুলি কোয়ারি অনুসারে, ডাউট অনুসারে আপলোড করা হবে। এখন আপনারা দেখে নিন, আরেকটি পয়েন্ট মনে রাখবেন। পয়েন্ট হচ্ছে অনেক সময় এক্সামের মধ্যে আস্কিং করে যে কালবার্গের কোন স্টেজের, কোন লেভেলের স্টেজের মধ্যে মোরালিটি নেই। মনে রাখবেন অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, এই স্টেজের মধ্যে কালবার্গসের মোরালিটি নেই। কেন মোরালিটি নেই, আমরা নেক্সট ক্লাসের মধ্যে কালবার্গসের যখন মোরাল ডেভেলপমেন্ট থিওরি ডিসকাশন করব তখন আমরা বুঝে নেব কালবার্গের স্টেজেসগুলি, লেভেলগুলি, এবং ভালো করে এক্সপ্লেন করে কীভাবে এক্সামে কোয়েশন আসতে পারে বুঝবো। আজকে আমরা দেখেন এই জায়গা আমাদের রয়েছে, এই জায়গার মধ্যে দেখেন চিলড্রেন্স থিঙ্কিং, শিশুদের চিন্তা কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্ট। এক্সামের মধ্যে অনেকবার এসেছে। অর্থাৎ কোয়ালিটি কোয়ান্টিটি আমরা বুঝি। কোয়ান্টিটি মিনস হচ্ছে পরিমাণ, আর কোয়ালিটি হচ্ছে গুণ। কোয়ালিটি অর্থ গুণ, কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ। পরিমাণ দিক থেকে সমান হবে। অর্থাৎ এক্সামের মধ্যে কখনো আসে যে শিশুদের পরিমাণের দিক থেকে থিঙ্কিং অ্যাডাল্টের মতো সমান, বড়দের মতো সমান, এবং কোয়ালিটির দিক থেকে সমান হবে না। আমরা সবাই বুঝতে পারি একটি শিশু কি বড় মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে। পিয়াজেট বলেছেন যে একটি শিশু বড় মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে পরিমাণের দিক থেকে, কিন্তু কোয়ালিটি সমান হবে না। একটি শিশুর অন্য কোয়ালিটি হবে, একটি বড় মানুষের কোয়ালিটি, ম্যাচুয়াল যা পরিপক্ক মানুষ হয়ে গেছে তাদের কোয়ালিটি ভালো হবে, অন্যরকম কোয়ালিটি হবে, হাইপোথিসিস হবে, অ্যাবস্ট্রাক্ট হবে। একটি শিশুর হয়তো এখনও কংক্রিট অপারেশনের স্টেজে, অথবা এখনও লজিক আসেনি, তো কীভাবে সমান হবে। তো মনে রাখবেন এই পয়েন্টটি এক্সামের মধ্যে কনফিউজ ক্রিয়েট করে। ওখানে অনেক সময় কনফিউজ ক্রিয়েট করে, এই জায়গায় আমি লেখা নিয়েছি যে অ্যামাউন্ট অ্যান্ড কোয়ান্টিটি সমান, অ্যামাউন্ট আর কোয়ান্টিটি সমান কথা, অ্যান্ড কাইন্ড আর কোয়ালিটি সমান কথা। মনে রাখবেন কাইন্ড, কখনো কাইন্ড দিয়ে এক্সামের মধ্যে আসে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার আপনারা দেখে নেবেন, কাইন্ড দিয়ে আসে, কাইন্ড অ্যান্ড কোয়ালিটি দিয়ে আসে। যদি আপনারা কীভাবে আসবে যে একটি শিশুর চিন্তা ভাবনা অ্যাডাল্ট থেকে কাইন্ড কোয়ালিটির দিক থেকে কী হয়, ডিফারেন্স হয়। কাইন্ড অ্যান্ড কোয়ালিটির দিক থেকে ডিফারেন্স হয়, অ্যান্ড অ্যামাউন্ট অ্যান্ড কোয়ান্টিটির দিক থেকে সমান হয়। অ্যামাউন্ট কোয়ান্টিটির দিক থেকে সমান হয়। অনেক সময় কী হয়, ড্যাশ দিয়ে দেয় যে একটি শিশুর চিন্তা ভাবনা ড্যাশ কোয়ান্টিটিভলি সমান হবে, অ্যান্ড কোয়ালিটিভলি মানে অ্যামাউন্ট ডিফারেন্ট হবে। তখন আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ অ্যামাউন্ট অ্যান্ড কোয়ান্টিটি সেম, একই কথা, অ্যান্ড কাইন্ড অ্যান্ড কোয়ালিটি একই কথা। অর্থাৎ কাইন্ড অ্যান্ড কোয়ালিটি ডিফারেন্স হয়, কাইন্ড অ্যান্ড কোয়ালিটি ডিফারেন্স হয় বড়দের থেকে, অ্যান্ড অ্যামাউন্ট অ্যান্ড কোয়ান্টিটি সমান হয় বড়দের মতো একটি শিশুর চিন্তা ভাবনার। আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝেছেন এবং আপনাদের এক্সামের জন্য একটি ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে। পেঁয়াজের সম্পর্কে আপনাদের আর কখনো কোনো ডাউট হবে না এবং আপনাদের কোনো পেঁয়াজের সম্পর্কে ডাউট থাকবে না আশা করি এই ক্লাসের পর। যদি আপনি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা
আপনাদেরকে ক্লাসগুলি উপস্থাপন করা হয়, চেষ্টা করা হয় যাতে ইউনিক হবে। আপনারা ফিডব্যাক দেবেন, কমেন্ট করবেন, যদি কোনো ডাউট থাকে আপনারা কমেন্টের মধ্যে ডাউট জানিয়ে দিবেন, এবং আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনাদের যে কোনো কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে যদি চান তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, জয়েন করতে পারেন। তারপরে লাস্ট ভিডিও দেখতে চান, ডিসক্রিপশনে লাস্ট ভিডিওর লিঙ্ক রয়েছে, নেক্সট ভিডিও লিঙ্ক দিয়ে থাকি, আপনারা দেখবেন। এবং আশা করি আপনাদের এই ক্লাসটি আপনাদের জন্য উপকারে আসবে। এবং যারা স্টাডি করছেন আপনারা স্টাডি ভালো চলছে, এবং আপনারা স্টাডি করেন। ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। আর ক্লাসগুলি কন্টিনিউয়াসলি হবে। সিটেটের 2টি সাবজেক্ট কভার করার চেষ্টা করব, সিডিপি অ্যান্ড ইভিএস। অ্যান্ড নেক্সট যদি সময় হয় অন্য সাবজেক্ট শুরু করব, এবং এডিআরের ক্লাস চলবে একে একে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।